নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়েই মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা। তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হচ্ছে না। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড, এই রায়, এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার, আমার খুব প্রিয় সাংবাদিক জনাব আকবর হোসেন। জনাব আকবর হোসেন, আপনি আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হয়েছেন। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। অনেক ধন্যবাদ। জনাব আকবরের সঙ্গে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির নীতি ও গবেষণা শাখার প্রধান জনাব খালেদ সাইফুল্লাহ। জনাব খালেদ সাইফুল্লাহ, আপনিও আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। আপনি আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমি 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 একটু জনাব আকবর হোসেন আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখেছি যে মানে গতকালের রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপির, তাতে আসার আগে আমি একটু জানতে চাইব যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি। অনেক সরকারের শীর্ষ কর্মকর্তা একে জনরোষ বলেছিলেন। গতকাল ঠিক না, আমার জন্য গতকাল মানে আসলে 17 তারিখ, সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম? এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি না আসলে কোনটা? 32 নম্বর ভাঙতে চেয়েছে জনগণ, ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি। আচ্ছা, বিষয়টা আসলে আমরা কোন প্রেক্ষাপট থেকে দেখব ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। আমরা কোন প্রেক্ষাপট দেখলে এক এক রকমের উত্তর পাবো। আপনি প্রথমে যেটা বলছিলেন যে এর আগে যখন এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বা ভেঙেছিল তখন সরকারের দিক থেকে বাধা দেওয়া হয়নি। আমি এটাতে একটু স্লাইটলি ডিসএগ্রি করি, কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় তখন আমি ঢাকায় ছিলাম এবং আমি সেখানে দেখেছিলাম যে ওখানে যত মানুষ জড়ো হয়েছিল, এটা কিন্তু সিম্পলি দ্যাট ওয়াজ ইম্পসিবল ফর ল অ্যান্ড অর্ডার, ল এনফোর্সিং এজেন্সিস টু ট্যাকল দ্যাট। এত মানুষ জড়ো হয়েছিল। আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক বড় বড় সমাবেশ কভার করেছি মাঠে থেকে, এবং আমার এস্টিমেশনে ওই সময় প্রথমবার ধানমন্ডি 32 নম্বর এবং তার আশপাশের এলাকায় অন্তত 15 থেকে 20 হাজার লোক জড়ো হয়েছিল। এবং এত বড় একটা ক্রাউডকে কন্ট্রোল করা, এটা একটা কঠিন ব্যাপার ছিল বটে। আপনারা দেখবেন যে সেখানে কিন্তু তখন এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন। যাই হোক, ওটা ছিল একটা অভ্যুত্থান পরবর্তী সময়, ঠিক তার কয়েক মাস পরেই, 1 মাস পরেই সেই ব্যাপারটা ঘটে, এবং নাকি তার আগেই সেটা ঘটে। এখন মূল বিষয় তারপরে হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে দেখেন, যখন একটা দেশে একটা বড় আকারের একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টর থাকে, কারণ এই অ্যাক্টরগুলোর আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, এদের অনেকেরই গণ অভ্যুত্থানে কোনো না কোনোভাবে ভূমিকা আছে এবং তারা রেখেছে। এবং আমরা তো এটা জানি যে বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হয়নি, এটা তো আমরা মানতে হবে। একটা 15 বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা, যেটাকে ফ্যাসিস্ট সরকার বলে অনেকে বর্ণনা করছেন, আমিও তাদের সঙ্গে একমত, কারণ তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা অনেকটা সেটাই নির্দেশ করত। তো সেই সরকারটা কিভাবে সরেছে? 1500-1600 মানুষের রক্তের ভিতর দিয়ে তাদেরকে সরাতে হয়েছে। আপনি যদি এইসব গণ অভ্যুত্থানের এই হিস্ট্রিগুলো আমরা দেখি, আমাদের কাছে সাম্প্রতিক বছরগুলোতে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় চিত্র আসে, যেটা আমরা দেখি যে আরব স্প্রিং এর কথা আমরা যেটা দেখি, বিশেষ করে যখন তিউনিসিয়া এবং মিশরে হোসনে মোবারকের পতনের মধ্য দিয়ে, এরপরে তো আরো অনেক জায়গায় হয়েছে। এই বড় আকারের গণ অভ্যুত্থান যখন হয়, তখন সোসাইটিতে একটা অস্থিরতা থাকে, একটা প্রতিশোধ, একটা ভেঞ্জেন্সের একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে যায়। কারণ গত 16 বছর ধরে বহু মানুষ নানাভাবে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা সম্মিলিত ক্ষোভ একটার উপরে এসে তৈরি হয়। এবং আপনি জানেন যে তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই অবস্থায় প্রিপেয়ার্ড ছিল না। বাংলাদেশের পুলিশ ফোর্স কার্যত ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিল,
এই 5ই আগস্টের পরে, তাদেরকে কাজে ব্যাক করানো, কনফিডেন্স আনা, সেটা একটা বড় ধরনের কাজ ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে পরবর্তীতে সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। এখন এই সরকার যেহেতু 1 বছর অলরেডি অতিক্রান্ত করেছে, সো প্রশাসনে বলুন বা পুলিশে বলুন, যে জায়গাগুলো রাষ্ট্রের কাঠামোকে সাপোর্ট করে, সেই জায়গাটা একটা মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে আমার মনে হচ্ছে। সো প্রথম যেটা পারেনি, ওইটা যে একেবারে অনীহার কারণে পারেনি, ব্যাপারটা কিন্তু আমি ওইভাবেও দেখছি না। আর এখানে যে অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যাপারটা আমি সেভাবেও দেখছি না। আমি শুধু আপনাকে কয়েকটা জিনিস মনে করা দিতে চাই জনাব আকবর হোসেন। আপনি বলছেন যে যত মানুষ তখন জড়ো হয়েছিল, তত মানুষ যদি এবারও জড়ো হইতো, তাহলে সরকার এটার মধ্যে কোনো কিছু করতো না, যদি আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন। না, আমি সেটা বলি না, আমি সেটা না, বলি মানে না। ঘটনা আমি হচ্ছে বলছি যে যে 15-20 হাজার মানুষ জড়ো হয়েছিল দেখে সরকার ওই বাড়িটা ভাঙার ব্যাপারে বা রক্ষার ব্যাপারে কোনো উদ্যোগ তো নেই নাই। আমি আপনাকে মনে করাই দিই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর আসার কথা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনী আসছে হচ্ছে অনেক পরে, এবং তারা একবারের জন্য কাউকে সেখান থেকে বিরত হইতে বলে না একটা নর্মাল সময়ের মধ্যে। সরকারের পক্ষ থেকে আপনি জানেন, সরকারের শীর্ষে যারা বসেছিল তারা বলছে যে কেন এটা এরকম হইতে হয়েছে, কেন এটা এরকম ভাঙতে হয়েছে। আপনি প্রতিশোধের কথা বলতেছিলেন, সেই প্রতিশোধ নেওয়ার যে সময়, সেই সময়ের সেটা অনেক পরে। এইবারও কিন্তু সেম জিনিস, কিন্তু সরকার যেটা করলো এবার একদম জান পরাণ দিয়ে এটাকে একদম রক্ষা করতে চাইলো। তাহলে এটাকে আপনি সরকারের অবস্থার পরিবর্তন বলবেন না? আচ্ছা, না, সেটা আমি বলছি যে, আমি বলেছি দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে এবারও যদি 15-20 হাজার লোক জড়ো হতো, এটা ভেঙে ফেলতো বা সরকার এটা বাধা দিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি বলছি যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা যে প্রেক্ষাপটে প্রথমটার কথা বলছি, আপনি দেখবেন যে 5ই আগস্টে, আপনি তো জানেন এটা আমাদের চোখের সামনে দেখায়, বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গিয়েছিল, পুলিশ ফোর্সকে মোবিলাইজ করা যাচ্ছিল না। সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তায় তারা ছিলেন, তারা গলদঘর্ম হচ্ছিলেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারকে তারা মেনটেন করতে। এবং এটা আমি কিন্তু ওই অর্থে প্রতিশোধের কথা বলছি না। আমি বলছি যে 16 বছরে যেহেতু অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা ক্ষোভ তৈরি হয়। এখন দেখেন, ইটস এ কান্ট্রি অফ 180 মিলিয়ন পপুলেশন, এবং এখানে কিন্তু 15-20 হাজার লোক একটা জায়গায় যখন জড়ো হয়ে যায়, তার আগে ঠিক 2 মাস আগে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই বাংলাদেশের শত শত মানুষ মারা গেছে। এখন একটা সরকারের অবস্থানটা কি? সরকারের অবস্থানটা দেখুন, আমরা যদি সরকারকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করি, যে সরকারটা পরিচালনা করছেন কে? প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্টে, তাদের কিছু একটা অ্যাডভাইজারি বোর্ড, মানে মন্ত্রিসভা আমরা যেটাকে বলি, সেটা আছেন। এখন তারা কিন্তু পলিসি নির্ধারণ করতে পারেন। এখন আপনি হয়তো কিছু উদ্ধৃতি আপনি দেবেন, আমি জানি কার কার উদ্ধৃতি আপনি দিবেন, সেটা আমি জানি। কিন্তু দেখেন, একটা সরকারের ভেতরে অনেক অ্যাক্টর থাকে। কেউ যখন একটা কথা সেটা বলে, সেটা কিন্তু ফুললি সেই গভর্নমেন্টের যে এন্ডোর্সমেন্ট, যদি সরকারের মুখপাত্র হিসেবে যদি বলে, না, সরকারের মুখপাত্র যদি বলেন যে তিনি হয়তো তার কোন একটা বিবেচনা থেকে বলেছেন, এখন সেটার কোন অর্থে তিনি বলেছেন, মানে আমি আমার ব্যাখ্যাটা দিলাম আর কি। কিন্তু আমি বলছি যে ধরুন, একটা সরকার, এটা তো একটা বাংলাদেশের মতো দেশে হিউজ একটা ব্যাপার না। আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে সরকারের ভেতরেও হয়তো ব্যাখ্যার দিক থেকে বা দৃষ্টিভঙ্গির দিক থেকে বা উপস্থাপনার দিক থেকে কথা হয়তো একই, কিন্তু উপস্থাপনার ব্যাপারটা হয়তো ভিন্ন হতে পারে, হয়তো ব্যাপারগুলো ওভাবে এসেছে। আমার মনে যে আকবর হোসেন, আপনি খুবই সুন্দর করে বলছেন। আপনি এখন সরকারের মধ্যে আসেন, আপনার মানে চমৎকার করে বলছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখানে একটা অবস্থা পরিবর্তন করছে, এবং কি জন্য এই অবস্থা পরিবর্তন করলো, আমি আপনাকে 2-3টা জিনিস শুধু আপনাকে মনে করাই দেখে। এটা নভেম্বরের 17 তারিখে একবার ভাঙতে চেষ্টা করা হয়েছে। আমি এইমাত্র আবার একটু দেখলাম যে এটা ফেব্রুয়ারির শুরুর সপ্তাহ এটা আবার ইচ্ছা করে ভাঙা হয়েছে। সরকারের কোনো এটারে মাথা ব্যথা ছিল না। এখন সেইটা ভাঙা হবে, সরকার একদম যান জীবন দিয়ে গুলি করে প্রায় লোকজনকে আহত করে সেটাকে আবার ঠেকালো। আমি এটা ঠিক বুঝতে পারিনি, তবু আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু আমাদের সাথে জনাব খালেদ সাইফুল্লাহ আছেন, খালেদ সাইফুল্লাহর কাছে একটু জানতে চাইব। জনাব খালেদ সাইফুল্লাহ, এই যে ধরেন যে জনাব আকবর হোসেন কিন্তু খুব সুন্দর করে প্রেক্ষাপট বা পটভূমিটা ব্যাখ্যা করেছেন যে জুলাই আগস্ট মাসে এরকম রক্তক্ষয়ী একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারকে আসলে পালিয়ে যেতে হয়েছিল, সেই সরকারের প্রতি মানুষের ক্ষোভ থাকবে, সেই সরকারের অন্য অনেক কিছুর প্রতি মানুষের মানে জিঘাংসাও থাকতে পারে। কিন্তু এই যে 32 নম্বর ভাঙা, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মুরাল ভাঙা, এগুলির কিন্তু আবার একটা অন্য কনোটেশনও আছে। এনসিপির অবস্থানটা আসলে কি, মানে আপনার কাছে জানতে চাইছি, কারণ আপনি তো দলটির নীতি ও গবেষণা শাখার প্রধান। আপনারা কি এইটিকে সাপোর্ট করেন, যে আপনি মনে করেন যে হ্যাঁ এটি ঠিকই আছে?
আমি কোনো ধরনের জাজমেন্টে চাইতেছি না, আমি আপনাদের অবস্থানটাই শুনতে চাইতেছি যে আপনারা আসলে এটাকে সাপোর্ট করেন কিনা বা আপনারা ভাঙতে গেছিলেন কিনা। আমি যখন ধানমন্ডি 32 যে রাতে ভাঙা হয় তখন জাতীয় নাগরিক পার্টি ছিল না, তখন ছিল জাতীয় নাগরিক কমিটি, প্রিকারসর ইনস্টিটিউশন ছিল। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় ফেব্রুয়ারি 28 তারিখে। জাতীয় নাগরিক পার্টি এই ধানমন্ডি 32-এ এখন যে ভাঙার জন্য অনেকে গিয়েছিল ওইদিকে, এই কোন ধরনের এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়া যেখানে মানুষ নিজের আইনটা নিজের হাতে নিয়ে নিচ্ছে মাস স্কেলে, যেখানে পাবলিক অর্ডারের একটা ডিস্টারবেন্স হবে, এরকম একটা কোনো কিছু জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রমোট করে না। বাট আকবর ভাই এখানে ইম্পর্টেন্ট কথা তুলেছেন। ধরেন আপনার আপরাইজিং এর, আপনি যদি ইফ ইউ লুক অ্যাট দ্য হিস্ট্রি, যে জায়গাগুলোতে আপনি অভ্যুত্থান দেখেন বা রেভলিউশন দেখেন, ইট ডাজন্ট স্টার্ট যে সকালবেলা 9টার সময় একটা বেল দিয়ে শুরু হলো আমার অভ্যুত্থান, তারপরে রাতের বেলা 10টায় ডিনার করে তারপর এটা শেষ হলো। কোর্স অফ ইভেন্টস অনেক সময় ওইখান থেকে আমাদের কাছে বলে দেয় বা দেখায় দেয় যে অভ্যুত্থান বা তার পরবর্তী যে ইনস্টেবিলিটি, এইটা কতদিন চলে বা ওই রেস্টটা কতদিন মানুষের মধ্যে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন যে অভ্যুত্থানে আমার 5 তারিখে ইভেন্টটা ওইটার মাধ্যমে শেষ হয়ে যায়নি, তারপরে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল নিতে সময় লেগেছে, এবং এই সময়টাতে বাংলাদেশের জনগণ নানা জায়গা থেকে নানাভাবে সাহায্য করেছে। কিছু এলিমেন্ট ছিল যারা ওই সময়টাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভমেন্টে তাদের অ্যাকশনস গুলো সাহায্য করে নাই। বাট আমাদের এনসিপি থেকে হোয়াট উই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট, এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে, দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের নির্বাচন হতে হবে, এবং এটার মাধ্যমে আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে একটা স্টেবিলিটির দিকে যেতে হবে। আপনি আরেকটু পরিষ্কার করবেন যে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে আমরা অনেক সময় দেখতে পাই ভালোর জন্যই, মানে এটা নিয়ে আমার সাথেও অনেকবার কথা হয়েছে, অনেক কিছু ভালোর জন্যই, হয়তো রাষ্ট্রে ভালো করার জন্যই, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে দেখি। এইটা কি আপনি ঠিক মনে করেন? আপনি উদাহরণ যদি দেন, উদাহরণ ছাড়া ডিফিকাল্ট কনভারসেশন, রাইট? আচ্ছা, আপনাকে উদাহরণ দিলে যে ধরেন এনসিপির নেতারা একজন উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে জব করে খেয়ে ফেলতেছেন এবং বলতেছেন এটা তাকে জানানোর জন্য আমরা এটা করছি। এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন, বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি। ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে, যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে, প্রথম দিকে আরও বেশি হয়েছে, কোনো একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাদে দিতে বলতেছেন। ধরেন এনসিপির নেতারা কোনো একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, বলতেছেন যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে, সেজন্য আমাদের বদলায় দিতে হবে। ধরেন এনসিপির নেতারা প্রকাশ্যে প্রতিবাদ করতেছেন কারণ বিএনপি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এনসিপি নেতারা সেখানে একটা যদি সুযোগ থাকে তারা যাচ্ছেন, যায় তারপরে তাদেরকে এটাতে বাধা দিচ্ছেন এবং সেটা আবার টেলিভিশনে দেখাচ্ছেন, ক্যামেরা বন্দী করতেছেন। আমরা স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করে আগে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরেন আমি আপনার শোতেই দেখছি হাসনাতের সাথে ইউ হ্যাড আ ভেরি লেন্থি এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জের মাধ্যমে আলোচনা হচ্ছিল যে রাস্তার এখানে দুর্নীতির ব্যাপারে হাসনাত মেড আ কল, যে এখানে যে দুর্নীতি হচ্ছে এটা প্রতিবাদ স্বরূপ, একটা প্রতীকী প্রতিবাদ স্বরূপ হচ্ছিল, হি ডিড দ্যাট অ্যাক্ট, এবং সেটা আপনার ওই শোতে পরিষ্কার করছে। এবং এটা আপনি দেখবেন আপনি পরিষ্কার হয়েছে যে এটা করা ঠিক হয়েছে, আপনি পরিষ্কার হয়েছেন এটা করা ঠিক হয়েছে। আপনি এটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সিভিল ডিসওবিডিয়েন্স? আমি যখন ইউকেতে ছিলাম একটা ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রতিবাদ জানানোর জন্য দেয়ার ইজ আ গ্রুপ, ওই গ্রুপ সিভিল ডিসওবিডিয়েন্স এর মাধ্যমে দে ব্রিং অ্যাটেনশন টু আ সিচুয়েশন ইন দ্য সোসাইটি, যে এই সিচুয়েশনটা আর চলতে পারে না। ফর এক্সাম্পল তারা যখন প্রতিবাদ করছে নিয়মতান্ত্রিক ভাবে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের নীতি নির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং নীতি নির্ধারকরা এই দিকে মনোযোগ দিচ্ছে না, একের পর এক এমন পলিসি হচ্ছে যে পলিসির মাধ্যমে দিনের পর দিন আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে। তখন কিন্তু দে হ্যাভ টেকেন আ ফর্ম, যে ফর্মের মাধ্যমে অ্যাটেনশনটা নেয়ার জন্য দে ট্রাই টু ডু দ্যাট অ্যাকশন। হাসনাত আপনার কাছে ওইটা এক্সপ্লেন করছিল যে আমাদের দুর্নীতিটা, কারাপশনটা
এমন পর্যায়ে আমাদের আপনি শেষ করেন। আপনি সিভিল ডিসঅবিডিয়েন্সের একটা কথা বলছেন, তো আপনি মনে করেন যে মানে আমার প্রশ্ন সরল, আপনারা বিপ্লব করছেন, বিপ্লব করবেন, বিপ্লব দিয়ে আপনারা বাংলাদেশটাকে ঠিকমতো করতে চাইছেন, আমার প্রশ্ন সরল, আপনি কি মনে করেন যে এটা ঠিক ছিল? মানে আপনি কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে, সিভিল ডিসঅবিডিয়েন্সের ক্ষেত্রে আপনি একটা অন্য বড় আলোচনা আপনি নিয়ে আসছেন, বড় প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে, আপরে মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে, এটা ঠিক ছিল এবং এটা এখনো ঠিক আছে? আমি আপনাকে যেটা বলছি, সিভিল ডিসঅবিডিয়েন্স ইজ আ ফর্ম অফ প্রোটেস্ট। এটা অ্যাজ আ ডেইলি রুল হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন সবগুলো আইন ভাঙছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আপনার দুর্নীতি আমাদের এতখানি গ্রাস করেছে, আমাদের রাস্তাঘাটগুলা যে তৈরি হচ্ছে সেই জায়গাগুলা দুর্নীতির কারণে সেই রাস্তাঘাট বানানোর পরে আপনি 10টা দিনও চলছে না, এবং এটা দিনের পর দিন চলছে, রাইট? এটা রাষ্ট্রকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিচ্ছে, পাবলিক মানির ক্ষতি হচ্ছে। এবং এই জায়গায় এটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রতিদিন যে এটা তোলার জন্য বলছে না, তোলার জন্য করছে না, ইটস আ ফর্ম অফ সিভিল ডিসঅবিডিয়েন্স, যেটার মাধ্যমে সে প্রোটেস্ট করছে। ইটস আ ফর্ম অফ প্রোটেস্ট, এবং সেটা হিসাবে ইটস ফাইন। আপনি ইউ উড গেট plenty of examples across the world, plenty of examples across the world। কথা আমি বলতেছি যে আপনি মনে করতেছেন এটা ঠিক আছে across the world, তো আমি যে বললামই তাই, জি আপনি এটা ঠিক আছে স্পষ্ট করে বললেন, এটা ঠিক আছে, জি আমি আপনাকে স্পষ্ট করে নো, আপনি জাস্ট এক কথাই নেবেন না, আমি কথাটা আমি স্পষ্ট করছি। সিভিল ডিসঅবিডিয়েন্স প্রতীকী প্রোটেস্ট হিসাবে এটা তো ঠিক আছে। কে কোয়ালিফাইড এই প্রতীকী এটা করার জন্য? শুধু এনসিপি না আমরা সবাইও করতে পারবো? আপনি প্রতীকী প্রোটেস্টের যেটা সিভিল ডিসঅবিডিয়েন্স এবং প্রতীকী প্রোটেস্টার, এটা কনসেপ্টটা দেখলেই বুঝবেন। ইটস নট কলিং ফর এভরিওয়ান টু ডু দ্যাট। আচ্ছা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ কালকে যদি রেড লাইটটা ক্রস করে চলে যায়, রাইট, ওইটা একটা প্রতীকী প্রোটেস্ট হিসেবে দেখছেন। আমি জানবো কেমনে গেছে কিনা? আপনি তো পুলিশ না, আপনি কিভাবে জানবেন? আপনি দেশের পুলিশ জানবে, রাইট, আপনি কিভাবে জানবেন? তো সেই জন্য এই সিভিল ডিসঅবিডিয়েন্সটা এটা চলতে পারে, মানে 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 আপনি মনে করতেছেন যে এটা করা উচিত বা এটা একটা ফর্ম অফ প্রোটেস্ট, এটা একটা হইতেই পারে? ইটস এস্টাবলিশড প্রিন্সিপাল, ইটস এক্সারসাইজড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমি তো সেটাই বলছি, আমি জাস্ট মনে করছি না। ওকে, আই এম গিভিং আপ এন এস্টাবলিশড প্রিন্সিপাল। এস্টাবলিশড প্রিন্সিপাল, আমার মনে হয় যে আমি আশা করব যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, এটা মানে আমার একটা আশা। আপনি যদি আমার ধারণা যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছি, আমার অডিয়েন্স শুনতে পাচ্ছে, তারা দেখতে পারবে, দে ক্যান ফ্যাক্ট চেক, আপনি ফ্যাক্ট চেক করে আপনার পোস্টে আবার লিখতে পারবেন। না, আমার পোস্টে লেখার দরকার নাই, আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, এটা আমি আশা করতেছি। তাহলে আপনি অন্যান্য ঘটনাগুলিকে নিয়ে কি বলতে চান? যে ধরেন এই যে প্রটেস্টের একটা এস্টাবলিশ ফর্ম আপনি যেটা বলতেছেন, সেটা যদি আমরা করতে থাকি এটা আমাদের জন্য ঠিকঠাক হবে? মানে যেহেতু আপনি ইউএসএ তে কখনো দেখেন সিভিল ডিসঅবিডিয়েন্স প্রতীকী প্রোটেস্ট? আমি সিভিল ডিসঅবিডিয়েন্স দেখছি, সিভিল ডিসঅবিডিয়েন্স দেখি নাই, আমি তো সেরকম বলি না। আমি বলছি যে এটা বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের জন্য এটা ঠিকঠাক আছে কিনা। ধরেন আপনিও করলেন, আমিও করলাম, আমরা সবাই মিলে করলাম, ঠিকঠাক নাকি শুধু আপনারা করলে ঠিকঠাক? মানে আমি সেইটা বুঝতে চাইছি। আপনার দিস ইজ দ্য মিসকনসেপশন। এই জায়গায় বাংলাদেশ কি প্রতিদিন মানুষ অভ্যুত্থান করবে? প্রতিদিন কি মানুষ যে রাস্তায় নেমে যে পুলিশের সামনে যে এরকম করে তর্ক করবে ডে টু ডে লাইফে? পিপল উডন্ট ডু দ্যাট, রাইট? মানুষ এটা করবে না। এখন আপনি এটা নিয়ে আমাকে বলতেছেন এনসিপি বা যারা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তারা যে গত বছরের জুলাই মাসে, অগস্ট মাসে রাস্তায় নেমে গিয়েছিল, পুলিশকে চ্যালেঞ্জ করেছে, তারা এটা কিভাবে করলো? হাউ ক্যান দে ডু দ্যাট? এটা কি এখন তার মানে বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনো সময় প্রতিদিন এটা যে করতে পারবে? তার কি কোনো আইন মানবে না? তার সংবিধান কি কোনো মানবে না? এই কথার উত্তর আপনার কাছে কি হবে? আমি বলি জনাব সাইফুল্লাহ, আমরা 15 বছরের একটা দুঃশাসন ঠেকাইতে আপনাদের নেতৃত্বে রাস্তায় আমরা এই আন্দোলনটা দেখছি, গণ অভ্যুত্থান দেখছি। আমাদের নেতৃত্বে না, ছাত্র জনতার, আমাদের মানে সবার নেতৃত্বেই ছিল আর কি। মানে সেইটা মানে আমাদের বলতেও পারবো না আমি, নাকি মানে আপনাদের বলতে না? বলতে পারেন। তো সেইটার ক্ষেত্রে আমি শুধু এইটাই জানতে চাইতেছি, এটা কতদিন আর কন্টিনিউ করবে সিভিল ডিসঅবিডিয়েন্সটা? অনলি বিকজ আমরা একটা গণ অভ্যুত্থান করছি সেজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো? আমি আরো কয়েকটা উদাহরণ দিলাম আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় যে কোনো সময়ে, যেমন ধরেন বাংলাদেশের কারা বিচার করবে কারা বিচার করবে না, সেইটা একটা মবের মাধ্যমে ঠিক করা হচ্ছে। সেটাকে আবার মবও বলা যেতেছে না, সেটাকে বলা হইতেছে যে না এটা তো এখন এরকম। আমরা দেখব যে একটা বাহিনী সম্পর্কে একটা বলা হচ্ছে, আমরা দেখব যে উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে খাইয়ে ফেলা হইতেছে।
আমি বলা দিচ্ছি যে এটা উপদেষ্টা ফর্ম অফ পোষা প্রাণী নিয়ে Form of পোষা protest. প্রাণী নিয়ে আপনার এখানেই নাসির আপনাকে চ্যালেঞ্জ করছিল। চ্যালেঞ্জ ওটার করে fact এর নাই, উপরে আমি খুব চ্যালেঞ্জ sure করে না। নাই, ও আমাকে বলছে আপনি তো বেক্সিমকো থেকে টাকা নিছেন, তাহলে আমি পোষা প্রাণী খাইলে অসুবিধা কি? না না, আপনার সাথে ওই আলোচনায় বলছিল যে আপনি কোন সোর্স থেকে পাইছেন, যে সোর্স থেকে পাইছেন সোর্সটা ভেরিফিকেশনের জন্য। আপনি যেটা ব্রডার পয়েন্টে আসি, এটা লেটস নট হচ্ছিল এই আলোচনাটা ব্রডার পয়েন্টে তো আমরা আলোচনা করার জি, চেষ্টা করছি জি, যে জি, ল broader অর্ডার point এ, সিচুয়েশনটা জি। আমরা কিভাবে হচ্ছিল আমরা ডিল করব, রাইট? জি। দেখেন, ইফ ইউ লুক এট ইট, আমাদের সোসাইটিতে অনেকগুলা চর্চা আছে, অনেকগুলা আচার আচরণ আছে, যে আচার আচরণ গুলা আমাদের সোসাইটিকে একটা ভালো দিকে নিচ্ছে না। এখন এই জায়গায় আপনি এই জন্য দেখেন বিভিন্ন সময় আপনি যেটা দেখছেন এটাকে সিমটমটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অন্যায় আছে, অন্যায়ের আমরা কিভাবে প্রতিবাদ করব, অন্যায়টা আমরা কিভাবে সমাধান করার চেষ্টা করবো। ইউ অলসো লুক এট দ্য ইন্টেনশন দেয়ার, এবং সেটার উপরে ভিত্তি করে আপনি চেষ্টা করছেন অ্যাটেনশনটা ড্র করার জন্য এইখানে এই অন্যায়টা আমাদের থামাতে হবে। আপনি হাসনাত আব্দুল্লাহ যখন ওই ইভেন্টটা আপনি দেখছেন যে ওইখান থেকে রাস্তায় হচ্ছিল সুরকি তুলে ফেলার, ওইখানে ইজ হি ডুইং দ্যাট এভরিডে? সে প্রতিযোগিতা করছে না, ওইটাতে অ্যাটেনশন আসছে, দ্যাট প্রবলেম হ্যাজ বিন সলভড। কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে আরো অন্য জায়গায় এই প্রবলেমটা চলতেই আছে, রাইট? আমাদেরকে সবাইকে একসাথে করে মিডিয়ার কাজ করতে হবে। ইটস অলসো ফেলিয়ার অফ মিডিয়া, ইটস আ ফেলিয়ার অফ পলিটিশিয়ানস। আমাদের যারা সাধারণ নাগরিক আছি আমরা প্রতিদিন এই জিনিসটাতে এনাফ হচ্ছিল, আমরা অ্যাটেনশনটা নিয়ে আসছি না। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন নিয়ে আসতে হয় অ্যাবাউট দ্য প্রবলেমস দ্যাট উই সি, সোশ্যাল ইলস যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোকে অ্যাটেনশন নিয়ে আসা, সমাধান করার চেষ্টা করা। আমরা কিন্তু প্রতিবাদ বন্ধ করে দেওয়া চলবে না। প্রতিবাদ মাঝে মাঝে অভিনব কায়দায় হবে, যেটা আপনার অ্যাটেনশনটা এখানে নিয়ে আসতে পারে, মাঝে মাঝে ওইভাবে হবে না। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ দিই। আমরা একটু আবার যাই জনাব আকবর হোসেন আপনার কাছে। জনাব আকবর হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি মানে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিপক্ষে, কিন্তু সেইটার জন্য তারা একটা বাংলাদেশ আইনে যেহেতু মৃত্যুদণ্ড আছে তারা সেটার বিপক্ষে কথা বলবে, এটা অনেকটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কোনোটি বা অনেকেই, আমি যদি অনেকগুলাই যদি আমি বলি যে বিচার এবং রায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আপনি কি এই বিচার প্রক্রিয়া এবং রায়ের স্বচ্ছতা বিষয়ে কোনো ঝামেলা দেখেন না? মানে আপনি মনে করেন যে এটা ঠিকই আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা পাস করে? হ্যাঁ, আমি আসলে লিগ্যাল এক্সপার্ট নই, এটা আসলে যে আইনগত ব্যাপারটা ওটা নিয়ে আমি হয়তো অত খুঁটিনাটি বলতে পারবো না। বাট আমার কাছে যেটা, আমি অবজারভেশন গুলো বলতে পারবো যে যখন এই ট্রাইব্যুনালে এই বিচার কাজগুলো শুরু হয়, দেখুন এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে সর্বোচ্চ শাস্তি হিসাবে, এটা বাংলাদেশের ল। সুতরাং আদালত কোন ধরনের রায় দিবে সেটা আদালতের এখতিয়ার। আদালত যেটা মনে করেছে আদালত সেই রায়টুকু তারা দিয়েছেন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে তারা কিছু প্রশ্ন তুলেছে বলে আপনি বলছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো তারা সেই প্রশ্ন কে কিভাবে তুলেছে আমি কয়েকটা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিচারের এখানে যে ব্যাপারটা ঘটেছে যে 5ই অগস্টের পরে এই মামলাগুলো দায়ের হওয়া, এরপর এগুলোর চার্জ ফ্রেম হওয়া, এগুলোর শুনানি হওয়া, বিচার কাজ হওয়া, একটা দ্রুত গতিতে সেটা গেছে। কারণ হচ্ছে যে এই বিচার নিয়ে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, কারণ এতগুলো মানুষ মারা গেছে এবং এটার কোনো বিচার হবে না, এটা কেউই এক্সপেক্ট করে না। এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এক্সপেক্ট করে না। আপনি দেখবেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন তারা কিন্তু অলরেডি বলেছে যে এই বিচারের মাধ্যমে এটার যারা ভিকটিম, হ্যাঁ, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়েছে এই বিচারের মাধ্যমে। এখন প্রশ্ন দেখেন, যে কোনো প্রশ্ন বিচার নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাইলে প্রশ্ন তুলতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা কতটা অ্যাকসেপ্টেবল। এখন সেই অ্যাকসেপ্টেবিলিটির তর্কটা আমরা কিভাবে করব? যেমন আমরা যদি মানবতা বিরোধী অপরাধের যে বিচারগুলো দেখি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যেগুলো দ্য হেগে অনুষ্ঠিত হয়, বা অনেক সময় দেখুন রুয়ান্ডায় স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছে, সিয়েরা লিওনের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে এগুলো, কিন্তু সেগুলো কিভাবে পরিচালিত হয়েছে? প্রফেসর ইউনূসের সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে ওপেন করে দিয়েছে। এই বিচারটাকে, এটা কিন্তু কোনো ক্লোজ ডোর মানে বিচার প্রক্রিয়া এখানে ছিল না, সবাই এটা অবজার্ভ করতে পেরেছে। এখন সেই অবজারভেশন গুলো, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম হতে পারে। আর এই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, মানবাধিকার লঙ্ঘন যেটা ব্যাপকভাবে হয়েছে,
এটার ডিজিটাল যে এভিডেন্স, এটা এতই ব্যাপক এবং এটা এতই রিসেন্ট যে এটা প্রমাণ করার জন্য খুব বেশি গলদঘর্ম হতে হবে না। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দিই, যে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে আমরা যেটা দেখি, যেটা শেখ হাসিনার যে নির্দেশ দেওয়া, যেটা বিবিসি তার ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটাকে তারা ভেরিফাই করে তারা বলেছিল যে এটা শেখ হাসিনারই কণ্ঠ এবং সেটাকে অথরাইজ করেছে। এবং আমি বিবিসিতে 19-20 বছর কাজ করেছি এবং আমার কাছে আমি যতটুকু দেখেছি যে বিবিসি একদম এই ধরনের বিষয়, যেগুলো হাইলি কন্টেনশিয়াস বিষয়, যে একজন ব্যক্তি সম্পর্কে তারা একটা বিষয় বলছে যে কিনা একসময় সাবেক সরকার প্রধান ছিল, তারা নিশ্চিত না হয়ে ফরেনসিক এভিডেন্স না নিয়ে সেগুলোকে ক্রস চেকিং না করে এটা তারা বলবে না, এটা তারা বলতো না। এবং এই বিচার 5ই আগস্টে কি ঘটে গেছে সেটা কিন্তু ইউএন এর যে হিউম্যান রাইটস কাউন্সিলের রিপোর্টেও সেটা আছে। সুতরাং এতগুলো এভিডেন্স যেহেতু পাশাপাশি আছে, সেগুলো থাকার পরে আদালত সেগুলোকে বিবেচনায় নিয়ে যে রায় দিয়েছে, সেটার স্বচ্ছতার ক্ষেত্রে ব্যত্যয় কোথায় ঘটেছে এটা ঠিক আইনগত অত খুঁটিনাটি বিষয় আমার জানা নেই। কিন্তু আপনি যদি আমাকে বলেন বা যে আপনি কি মনে করেন যে আপনি এটাকে স্বচ্ছভাবে দেখছেন কিনা, অফকোর্স আমি সেটা স্বচ্ছভাবে দেখছি। কারণ যেখানে আপনি অনেক এভিডেন্স খোঁজার দরকার নেই, বাংলাদেশে শত শত মানুষ মারা গেছে, এটা তো সত্যি, এবং শেখ হাসিনা একটা নির্দেশ দিয়েছিল, এটাও সত্যি। যদি এই দুইটা বিষয় আমরা বিবেচনা নেই, তাহলে তো আদালত যেটা রায় দিয়েছেন সেটা আদালত তার মতো করে রায় দিয়েছেন। বাট হ্যাঁ, আদালতের রায়কে বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাচ্ছে, আমি সেটাই দেখছি। সুপিরিয়র অথরিটি কথা আপনি যেটি বলছিলেন, যে আমরা কিন্তু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের পুলিশের বড় কর্মকর্তাদের দেখছি যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়, তারাও তখন মানে বড় ধরনের বা যেটাকে বলা হচ্ছে লেথাল ওয়েপন তারা ব্যবহার করবেন, ওরকম একটা ঘোষণা তারা দিছেন, ঢাকার কমিশনার, তার আগে চট্টগ্রামের কমিশনার। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কি এটা সুপিরিয়র অথরিটি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তারা কি এটার জন্য দায়ী থাকবেন? আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই, এটার কনটেক্সটটা কিন্তু অ্যাবসলিউটলি আমি জানি কনটেক্সটটা ডিফারেন্ট, কারণ জুলাই অগাস্ট মাসই শেখ হাসিনার একমাত্র অপরাধ নয়, তিনি 15 বছর ধরে ক্রমাগত অপরাধ করে এসেছেন, গুম করছেন, খুন করছেন, তারপরে হচ্ছে যে বেআইনিভাবে বিভিন্ন মামলা করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছেন। এটা কিন্তু তার একক বা এক মাস অপরাধ না। আমার শুধু প্রশ্ন, এই ক্ষেত্রে সুপিরিয়র যে রেসপন্সিবিলিটি, সেই সুপিরিয়র রেসপন্সিবিলিটি এই সুপেরিয়র রেসপন্সিবিলিটির ব্যাপারটা তখনই আসে, সরকার প্রধান হলেই যে আপনার উপর সুপেরিয়র রেসপন্সিবিলিটি চলে আসবে ব্যাপারটা তা না। কিন্তু এই কিলিং গুলোকে আপনি অথরাইজ করছেন কিনা, আপনি কি সেটা অথরাইজ করছেন? আমরা শেখ হাসিনাকে কি শুনেছি বলতে যে হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি করো, এইটা করো, হ্যাঁ ওইখান থেকে সরিয়ে দাও। আপনি যখন কিলিং কে অথরাইজ করছেন, সেটা তখন সুপেরিয়র রেসপন্সিবিলিটির ভেতরে পড়বে। আর আপনি অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অর হেড অফ দ্য গভর্নমেন্ট, যে ফরম্যাটে আমরা বলি না কেন, যদি আপনি সেটাকে অথরাইজ না করেন, আপনি যদি সেই নির্দেশনা না দিয়ে থাকেন, যদি কোনো অফিসার তার নিজের বাড়াবাড়ি স্বরূপ সেটা করে থাকে, বা সেখানে তার অতি কোনো উৎসাহ থাকে, বা সেখানে তার কোনো ভূমিকা থাকে, এটা অ্যাবসলিউটলি তার উপরেই বর্তাবে। কিন্তু এটা দেখতে হবে যে ওই কথাগুলোর কারণে বা ওই অ্যাক্টিভিটির কারণে ক্রমাগত ব্যাপারগুলো ঘটছে কিনা, এবং রাষ্ট্র সেখানে নীরব ভূমিকা পালন করছে কিনা। দ্যাট ইট কামস টু সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আমরা তো এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন শুনি নাই। এটা তো হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চলে যাবেন তখন কোনো একটা ফোন তার আবিষ্কার হবে, যেটার মধ্যে থেকে হচ্ছে যে আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে আমাদের এখন অ্যাক্সেস নাই। এখন যেমন শেখ হাসিনার ফোনে আমাদের অ্যাক্সেস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে তো অ্যাক্সেস নাই। আমি শুধু আমার কেসটা আপনার কাছে রাখার জন্যই করতেছি, যে আপনি যে বললেন এন্ডোর্স করতেছি, আমরা জানবো না। হ্যাঁ আমি বলি খালেদ ভাই, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কি হইলে কি হইতে পারতো, এটা হচ্ছে একটা বিষয়, আমরা সেদিকে না যাই। ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন পলিটিক্যাল অ্যানালিসিস করি, সেখানে কিন্তু কিছু অ্যানেকডোটাল এভিডেন্স কে আমরা বিবেচনায় নেই। আপনি হয়তো এটা সরাসরি এভিডেন্স না, বা আইনের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, খালেদ সাইফুল্লাহ আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিছু অ্যানেকডোটাল এভিডেন্স বলা হয় যে আপনি ডটগুলোকে কানেক্ট করবেন, যে আপনি এই কাজ করেছেন, এই কাজ করেছেন, এই কাজ করেছেন, সো এই 3টা কাজের কারণে আপনার এই কাজটা হয়েছে। সরাসরি আপনি ওই কাজটা করেননি, আপনি ওই 3টা কাজ চারপাশে করেছেন বলে আপনার 4 নম্বর কাজটা ঘটেছে। সো আমরা যদি সেই অ্যানেকডোটাল এভিডেন্স গুলো দেখি, তাহলে কি এখনো পর্যন্ত ফোন কলস লিক হোক বা না হোক, আপনি বলছেন যে কি হইলে কি হইতে পারিত, সেটাকে আমরা বিবেচনা না দিয়ে অ্যানেকডোটাল এভিডেন্স কি সে কথা বলে? ওকে।
আপনি অ্যানেকডোটাল এভিডেন্সের কথা আপনি বলতেছেন, আমি আরেকটু বেশি করে বলতে চাই যে মানে 15 বছর ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি নানা ধরনের নানা ফরম্যাটে এমন অনেক কিছু করছেন যেটা সংবিধানে ভায়োলেশন করছেন, যেটা মানবাধিকারে ভায়োলেশন করছেন, সেটা অনেক কিছু ভায়োলেশন করছেন। কিন্তু আমার কথা ছিল যে এই বিচারের রায়টার বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছে কিনা আপনি মনে করতেছেন সেটা স্বচ্ছ হয়েছে। আপনি বিবিসির কথা বলতেছিলেন যে বিবিসি আসলে এগুলি ব্যাপারে খুবই সাবধান থাকে, আমরা জানি যে বিবিসির এই ব্যাপারে খ্যাতি রয়েছে, কিন্তু বিবিসি আবার ভুলও করে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যে তারা ভুল করছিল, তারা এত বছর পরে আইসাও তারা এটার ব্যাপারে তারা আপনি জানেন যে তারা আসলে প্রত্যেক করছেন, অনেক কিছু করছেন। হাওয়েভার আমি প্রশ্নগুলি করে রাখলাম আর কি। আমি একটু আবার জনাব খালেদ সাইফুল্লাহ আপনার কাছে আসি। জনাব খালেদ সাইফুল্লাহ, মানে মুশকিল হচ্ছে যে আপনারা তো অনেক বেশি জনপ্রিয়, মানে এটা মুশকিল, এটা আনন্দেরই খবর। মানে আপনাদেরকে কোনো প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আর কি। কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে আমি আমার কোনো পার্সোনাল এজেন্ডা নাই, কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতির মূল সুরটা কি আমাদের কাছে এখন পরিষ্কার কিনা। যেমন কয়েকদিন আগে আমরা শুনতে পাইলাম যে এনসিপি আসলে বিএনপির সাথে একটা জোট করার একটা চেষ্টা করতেছে, এবং সেটা কে বললো? এনসিপির ভিতরে লোক, আপনাদের খুব কাছাকাছির লোক, যারে মানে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের খুব প্রথম সারিতে ছিল জনাব আব্দুল কাদের। আমরা রিফাত রশিদকে শুনলাম যে সেটা থেকে সেটা বলতে, আপনিও কিছুক্ষণ আগে বললেন যে আপনি কোট করতে। রিফাত রশিদ সাহেব কিন্তু ওই এর আগেও আরেকটা কথা বলছেন, যেটার হচ্ছে উপদেষ্টার পোষা প্রাণী নিয়ে যে কথা আমি বলতেছিলাম। যাই হোক, আমি বলতে চাই যে এনসিপির এই অবস্থানটা আমরা শুনতেই এখন আবার শুনতেছি যে এনসিপির সাথে জামায়াতে ইসলামের একটা প্যাক্ট হইতে পারে, এবং সেই ব্যাপারেও একটা ভালো চেষ্টা করা হইতেছে। আপনাকে একটু বলবেন যে আসলে মানে প্যাক্ট যার সঙ্গেই হোক, কিছু কিছু বিষয়ে আপনাদের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন, যেটা হচ্ছে আপনারা কি ধরনের সরকার করবেন, এই নারীদের চলন বলন, পোশাক, পেশাগত জীবন নিয়ে জামায়াত, বিএনপি, খেলাফত মজলিস যেমন যার যার অবস্থান পরিষ্কার করতেছে, আপনারা এই ব্যাপারে পরিষ্কার বলবেন কিনা। ঢাকায় যে আহমদিয়া বিরোধী একটা বড় সমাবেশ হয়েছে, এসব নিয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা। এই ডক্টর ইউনূস সরকার যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে চাইছিল, সেটা বাতিলে আপনারা খুশি হয়েছেন কিনা। মানে এগুলির ব্যাপারে আপনারা একটু, ডক্টর ইউনূস সরকার যে আবার একটা বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চাচ্ছেন, এইগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটা কি আসলে, এটা যদি একটু বলতেন, মানে সার্বিকভাবে আপনাদের রাজনীতিটা একটু বোঝার জন্য যে আপনারা আসলে কোন দিকে আছেন। জনাব খালেদ সাইফুল্লাহ। খালেদ ভাই, আপনি প্রশ্ন এতগুলা একবারে দেন, এটা আমার হিউম্যানলি আমার পক্ষে পসিবল না সবগুলা করা। আমি একটা করে আসি, আমি জাস্ট উদাহরণ না দিয়ে আমি আই গট আপনি এবারে কথা বললে মনে হয় যে আমি মানে প্রশ্নটা মানে আপনি না গুড ঠিক আছে, ইটস গুড। আমি এইগুলো বলছি, আমি একটু ওই আমরা বললেন না অনেকে, আমি জাস্ট আগের ধরে খুব কুইকলি ড্রয়িং আ কনক্লুশন। আমাদেরকে অনেকে বলে যে বিকজ আমাদের মধ্যে অনেকে অনেক পপুলার, এই জন্য একটু বেশি রেসপন্সিবিলি আচরণ করা লাগবে। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। এবং ওই জায়গা থেকেই আমি সিম্বলিক প্রোটেস্টের কথা বলছিলাম। অ্যাজ লং অ্যাজ আপনি সিম্বলিক প্রোটেস্ট করছেন, যেটার মাধ্যমে অন্য ক্ষতি করছে না বা অন্যর হার্ম হওয়ার সম্ভাবনা কম, ইন্টেনশনটা ইজ রাইট, এই জিনিসগুলো সাধারণত লার্জলি কোর্ট থেকেও হচ্ছে ডেমোক্রেটিক প্রোটেস্টের মধ্যে ধরে। সেকেন্ড হচ্ছে ওই রায় নিয়ে আলোচনা করছিলেন, আমি জাস্ট একটু সময় নিব এটা নিয়ে আলোচনা করার জন্য। এবং এটা আমার আপনার এনসিপি কেমন রাজনীতি করে বা এর আইডেন্টিটিটার ক্ষেত্রেও একটা টাচ করবে। সেটা হচ্ছে আমাদের, আপনি জানবেন আমাদের এনসিপির একদম যখন শুরু হলো তখন থেকে আমরা তিনটা শব্দ বারবার বলছি, যে আমাদের বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ, যেটা এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। গণতান্ত্রিক উত্তরণ মানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, নতুন কনস্টিটিউশন হবে, তার মাধ্যমে আমরা আগাবো। আমরা সংস্কারের ব্যাপারে একটা জায়গায় আছে দেশ, হয়তো আমাদের এই শোতে পরে আলোচনা করলে এখানে আলোচনা আসতে পারে, একটা জায়গায় যাচ্ছে দেশ। হোপফুলি রাজনৈতিক দলগুলার শুভ বুদ্ধির উদয় হবে, এটার মধ্যে একটা সমাধানের দিকে আমরা যাব। বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কিছু ছিল না, আমরা যখন এই বিচারের রায় এসেছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলা যে বিভিন্ন কনসার্ন গুলা জানিয়েছে, তার মধ্যে দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডেথ পেনাল্টি। আমি ব্যক্তিগতভাবে ডেথ পেনাল্টি অপোজ করি, একদম ব্যক্তিগতভাবে যদি বলি, বাট বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তো ডেথ পেনাল্টি আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। সো ওই দিক থেকে বলতে গেলে ডেথ পেনাল্টি নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তারা অবজেকশন জানিয়েছে। দ্যাট ইজ ডিউলি নোটেড, দে হ্যাভ দ্যাট রাইট। তারা সব দেশেই ডেথ পেনাল্টির ব্যাপারে অপোজ করে, ইউএসএ তে করে, জাপানেও করে,
বা ইন্ডিয়াতে যেখানেই হোক তারা ডেথ পেনাল্টির অপোজ করে। প্রসিডিউরাল আনফেয়ার ট্রায়ালের ব্যাপারে যে আলোচনাগুলো আসছে ওইখানে তিনটা, আমি যদি অ্যামনেস্টি সবচেয়ে বেশি স্কেলিং একটা রিমার্ক আর কি এখানে দিয়েছে, রাইট? অ্যামনেস্টি এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, ওনারা বলছেন যে এই যে কোর্টটা হিস্টোরিক্যালি তার পার্সিয়ালিটি নিয়ে ইম্পার্সিয়ালিটি নিয়ে কিছু প্রশ্ন আছে। হিস্টোরিক্যালি এই কোর্ট ইনস্টিটিউশনটা উইক হিসেবে জানে, বাট এইটা অ্যামনেস্টির ওইখানে ভালো হতো যদি ওনারা একটু স্পষ্ট করতেন যে এই যে হিস্টোরিক্যালি যে উইক এবং সেটা যে অন্য একটা রেজিমের সময় ছিল, এবং যেই স্টেপস গুলো এখন নেয়ার চেষ্টা করা হয়েছে এটাকে স্ট্রেনথেন করার জন্য, এটা গুরুত্বপূর্ণ। কারণ এর আগে যুক্তিযুক্ত কিছু কারণেই আমরা জেনেছি কিছু জিনিস স্কাইপে হচ্ছিল, কলের ব্যাপার লিক হয়েছে, আরো কিছু কারণে ইম্পার্সিয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল। এই কোর্টটা নিয়ে এই প্রশ্নটা সাধারণত করেনি, বাট কয়েকটা বিষয়ে প্রশ্ন আছে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যে অনুপস্থিতিতে ট্রায়াল হওয়া। আমাদের কিন্তু দেখেন এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু খুনের থেকেও বড় অপরাধ, রাইট? তো আপনি দেখবেন খুন বা অন্য অন্য ক্রাইমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হয়। তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মানানোর জন্য যদি এখানে অ্যাবসেন্সিয়াতে ট্রায়ালটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা দেখা যেত যে খুনের ক্ষেত্রে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হচ্ছে, তার থেকে বড় অপরাধের ট্রায়াল কিন্তু আটকে যাচ্ছে। এবং আপনি জানবেন যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আমার বাংলাদেশেরটা না আর কি, ওইখানে 25 বছরে মাত্র 35টা কেসে ট্রায়াল হইতে পারছে, কারণ অ্যাবসেন্সিয়াতে তারা ট্রায়াল করে না। ইটস আ ভেরি কাম্বারসাম প্রসেস। ওইটা নিয়ে অ্যামনেস্টির একটা প্রিন্সিপাল একটা কমেন্ট আছে যেটা আমরা অ্যাকনলেজ করি, বাট অলসো বাংলাদেশের রিয়ালিটির সাথে ওইখানে হচ্ছিল কাজ করে না। আরো প্রশ্ন আছে, ক্রস এক্সামিনেশন নিয়ে প্রশ্ন আছে, আর একটা হচ্ছিল খুব দ্রুত ট্রায়াল হয়েছে কিনা, যে জায়গায় এখানে খুব বেশি একটা ডিটেলস ওনারা দেন নাই। আমি এখানে খুব ডিটেলসে যাচ্ছি না। যে কনসার্ন গুলো আছে এই কনসার্ন গুলো দেখতে হবে আসলে কোন বস্তুনিষ্ঠ কোন বিষয়ের উপর ভিত্তি করে এই কনসার্ন গুলো আসে। যদি সত্যি বলে যে এখানে খুব দ্রুত ট্রায়াল হয়েছে, 1 বছরের মধ্যে হয়েছে, যেটা দেখা গুরুত্বপূর্ণ এমন কি হয়েছে কিনা যে অ্যাটর্নি ওইখানে সময় চেয়েছে বাট কোর্ট তাকে কোনো সময়ই দেয়নি। কারণ আমার মনে আছে যখন একদম প্রথম ট্রায়ালটা শুরু হয় তখন লয়াররা আমরা যেটা বলি, আমরা কোর্টের কাছে যে একটু বেশি সময় চাই, কোর্ট একটু কম সময় দেয়। তখন চেয়েছিল 2 সপ্তাহ সময়, কোর্ট 1 সপ্তাহ সময় দিয়েছিল। এই সামারি শেষ যে হচ্ছিল আর্গুমেন্ট, এটার জন্য 7 দিনের জায়গায় কোর্ট এখানে 3 দিনের মতো সময় দিয়েছে। বিভিন্ন সময় কোর্ট সময় অ্যালাউ করেছে, বাট আমাদের যদি আমরা দেখতে পারতাম যে বাংলাদেশে অন্যান্য স্পিডি যে ট্রায়াল গুলা হয় সেই ট্রায়ালের থেকে এই ট্রায়ালে কম সময় দেয়া হয়েছে কিনা, বা যখন টাইম প্রেয়ার ছিল সেগুলা বেশি ইগনোর করেছে কিনা কোর্ট, তাহলে হয়তো আমরা আরেকটু ক্লিয়ারলি জানতে পারতাম যে এখানে ডিউ প্রসেসের ক্ষেত্রে আর কি কি ঝামেলা হয়তো বা হয়েছে। শেষে চলে যাই আমাদের আসলে এনসিপির আইডেন্টিটিটা কি, আমাদের পলিটিক্সের আইডেন্টিটিটা কি, বা আমাদের পলিসিটা কোন জায়গায়। ওই জায়গায় খুব সহজভাবে যদি বলি, আমাদের এনসিপি তো জুলাই আপরাইজিং এর পরে এসেছে। সো জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে মানুষের একটা খুবই আর্নেস্ট একটা চাওয়া ছিল যে আমাদের দেশটা বৈষম্যহীন হবে। বৈষম্যহীন একটা দেশ কিন্তু একদিনে 2 দিনে হয় না। সাউথ আফ্রিকাতে ওই অ্যাপারথাইডের পরে যে টার্মটা এখানে এসেছে, ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি, বৈষম্য দূর করার জন্য আমরা ইকুয়ালিটি চাই, এটা ট্রান্সফরমেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাবে। সেটা অনেক দিনের একটা প্রক্রিয়া ছিল। আমরা এনসিপি থেকে এই বৈষম্যটা দূর করার জন্য আমরা কাজ করব, এখন স্টেপ নিব, কনসিস্টেন্টলি কাজ করব। এটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যত বছর সময় লাগুক আমরা এটা করার চেষ্টা করব। দ্যাট ইজ আমাদের একটা কোর প্রিন্সিপাল। সেকেন্ড হচ্ছে, মানুষের কিন্তু ভোটাধিকার হরণ করেছিল, এবং আমাদের যখন আমাদের সবাই রাস্তায় নেমে এসেছিল একটা আন্ডারপিনিং একটা কারণ ছিল কিন্তু আমাদের ডেমোক্রেসির অভাব। ডেমোক্রেসি যদি থাকতো, মানুষ যদি পিসফুলি তাদের ডিমান্ডটা জানাতে পারতো, সরকার যদি সেটা শুনতো, তাহলেও আমাদের কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আসতে হতো না। তো ডেমোক্রেসি আমাদের একটা খুব একটা কোর আইডিয়াল, যে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ এটা আমাদের বজায় রাখতে হবে। সামাজিক সুবিচার একটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া, কারণ সামাজিক সুবিচার আমাদের নাই, নাগরিকের আমাদের মর্যাদা নাই। একটা নাগরিক যখন একটা সরকারি অফিসে যাচ্ছে, একটা কোনো একটা সুবিধার কোনো একটা সেবার জন্য, তাদেরকে এমন ভাবে ট্রিট করা হচ্ছে যে তারা মর্যাদাকর তখন ফিল করে না অনেক সময়। এটা আমাদের কালচারের অংশ হয়ে গিয়েছে। তো এটা আস্তে আস্তে ডিসমেন্টল করা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। ইকোনমিক ইকুয়ালিটির কথা চিন্তা ভাবনা করা, কনস্টিটিউশনালি যে আমাদের একনায়কতন্ত্র আছে সেটাকে ডিসমেন্টল করা, আমাদের কোর আইডিয়ালিজম গুলো, এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়, আমরা চিন্তা করি, আলোচনা করি, আমরা যেটা নিয়ে কর্মসূচি দিই সেটা এটার মধ্যে মোটামুটি অন্তর্ভুক্ত। আমরা উঠান বৈঠকে যে আলোচনা করি। আমি অনেকক্ষণ কথা বলছি, খুব কুইকলি বলে, আপনি নারী অধিকারের কথা বলছিলেন আর কি। নারী অধিকারের ক্ষেত্রে আমাদের পার্টি থেকে ইটস ভেরি ক্লিয়ার। আপনি দেখবেন যে পলিসি পজিশনস গুলাতে আমরা কোন পজিশনস গুলা নিচ্ছি। আমরা যখন হলো এই ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা হলো নারীদের
পার্লামেন্টে কেমন প্রতিনিধিত্ব থাকবে, ওইখানে আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি রোবাস্ট ভাবে আর্গু করেছি যে নারীদের direct জনাব election সাইফুল্লাহ, হতে হবে। আমার যদি একটু উদাহরণ দিতে দেন, আমি একটু উদাহরণ দিই। জি, যেমন জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে মেয়েরা 5 ঘন্টা কাজ করলেই সমান টাকা পাবে, তো বা মেয়েদেরকে কাজ করার ক্ষেত্রে একটু নিরুৎসাহিতই করা হলো, বা ধরেন অন্য একটা পার্টি এরকম করে বলল যে আমরা চাই যে বাংলাদেশে শারিয়া প্রতিষ্ঠিত হোক। এই ক্ষেত্রে আপনাদের অবস্থান আসলে কি থাকে? ধরেন আহমদিয়ারা বিরাট একটা সভা করলো, যেইখানের মধ্যে থেকে তাদের মৃত্যুদণ্ড দাবি করা হলো, অমুসলিম ঘোষণা করা হলো, তাদের সাথে কোনো সম্পর্ক, এইসব ক্ষেত্রে আপনাদের মানে অবস্থানটা আসলে কি হবে? এইটা কি পরিষ্কার? এটা হ্যাঁ, এটা পরিষ্কার। ধরেন এটা এটা একটা দ্ব্যর্থহীন ভাবেই বলি, হুম আমাদের নারীদেরকে যে 5 ঘন্টা ওয়ার্ক আওয়ার দেয়া হবে, এইটা এই যে প্রপোজালটা, এই প্রপোজালটা হয় চিন্তা ভাবনা করে করা হয়নি, অথবা যদি চিন্তা ভাবনা করে করা হয় তাহলে এইটার ইম্প্যাক্টটা যে সমাজের জন্য খারাপ হবে, সেই ইম্প্যাক্টটাকে ওনাদের উদ্দেশ্য, এটা অনেক ভাবার বিষয়। কারণ হচ্ছে আপনি যেটা বললেন, নারীদেরকে যদি কর্মঘন্টা 5 ঘন্টা হয় হুম এবং তার জন্য 5 ঘন্টার জন্য যদি প্রত্যেকটা বিজনেসকে 8 ঘন্টা বা 10 ঘন্টা স্যালারি দিতে হয়, হুম ওই বিজনেস কেন নারীকে ওইখানে হায়ার করবে? সেখানে তো তারা চিপার কস্টে দে ক্যান হায়ার এ ম্যান। অথবা যখন একজন, এবং নারীকে এসেনশিয়ালি দে উইল বি আ পার্ট টাইম ওয়ার্কার, কারণ সে তো পুরুষের থেকে অর্ধেক সময়ের জন্য কাজ করছে, পার্ট টাইম ওয়ার্কার ফুল টাইম স্যালারি পাচ্ছে। তখন সরকারি অফিস এক ধরনের কথা, বেসরকারি অফিস যেটা আছে তাদের তো প্রফিটের মার্জিনটার কথা চিন্তা করতে হবে, উৎপাদন কষ্টের কথা চিন্তা করতে হবে। হুম সো ধরেন কল সেন্টারে নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক, ইউ ক্যানট ওয়ার্ক, মানে আপনার আউটপুট তো তার থেকে বেশি হবে না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এই প্রপোজাল গুলা যারা করে, মানে এনসিপি তো অ্যাবসলিউটলি কোনো প্রশ্নই আসে না। ওই দিনই আমাদের ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে এই পলিসির যে প্রবলেমগুলো আমি লিখে তুলে ধরার চেষ্টা করেছি ওই জায়গায়। সো নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সমাধান যেটা, নারীরা যখন কর্মক্ষেত্রে আসছে, অফকোর্স দেয়ার আর চ্যালেঞ্জেস, বাট চ্যালেঞ্জেস গুলা সমাধান কি হবে আমাদের সেটা নিয়ে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। এমন কোনো পলিসি আমরা গ্রহণ করতে পারবো না, এমন কোনো পলিসি আমরা প্রপোজ করবো না যে পলিসির কারণে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, নিরুৎসাহিত করতে পারে, বা এমপ্লয়ারের কাছ থেকে এমন একটা বায়াসেস আসতে পারে যে জন্য তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ততা আস্তে আস্তে সংকুচিত হবে। ওকে, অন্য ধর্মীয় বা অন্য আদর্শের সংখ্যালঘুদের ক্ষেত্রে এনসিপির অবস্থানটা কি? আমি আহমদিয়াদের কথা যদি জানতে চাই, আমরা দেখেছি যে আসলে ধর্ম নিয়ে রাষ্ট্র শাসন করার একটা বড় জায়গা হচ্ছে আমরা তো সবাই একটা বিষয়ে কখনো একমত হইতে পারি না, মানে সারিয়াও তো আসলে এক একটা জায়গায় এক এক রকম। এই ক্ষেত্রে আসলে এনসিপির অবস্থানটা কি হইতে পারে বা কি? আমরা খুবই স্পষ্ট, আমাদের সকলের যে অধিকার, আমার অধিকার তো রক্ষা করতে হবে, আমার সবার অধিকার রক্ষা করতে হবে। আমার সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো আমরা ওইখান থেকে নিজের ইচ্ছা মতো, বিকজ আই মাইট বি আ মেজরিটি পার্টি, বিকজ হয়তো মেজরিটি কোনো একটা কিছু চাচ্ছে, আমি টিরানি অফ মেজরিটি তাদের উপরে চাপিয়ে দিব, এটা তো কোনো সমাধান হতে পারে না, এটা তো একটা রেসপন্সিবল পলিটিক্যাল আচরণ হতে পারে না। ওকে, সেই ক্ষেত্রে কি আপনারা এরকম ঘটনা যখন ঘটছে তখন কি আপনারা দল থেকে তার নিন্দা করতেছেন বা বাধা দিতেছেন, এরকম কি হইতেছে? যেমন আপনাদের উপর তো অনেক বেশি প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে একটা সমালোচনা আপনাদের প্রতি যে আপনারা আসলে বেশিরভাগ মানুষ যেটা চাইতেছেন বা বেশিরভাগ মানুষ যেটা মনে করতেছেন, যেটাকে অনেকে আবার একটু আপনাদেরকে নিন্দা করে জনতুষ্টিমূলক আচরণ বলেন, সেইটা কি করতে চান নাকি আসলে ন্যায় ভিত্তিক একটা অবস্থান নিতে চান? আপনি এতক্ষণ আমার যেটা শুনলেন এটা কি জনতুষ্টির জন্য বললাম নাকি যেটা রাইটস এর জন্য বললাম? বিকজ এটা তো মানুষের অধিকার, মানুষের অধিকার তো আমি কেড়ে নিতে পারি না। আমরা রাজনীতি করছি, আমি আপনাকে বললাম না আমাদের যে উদ্দেশ্য, আমাদের নাগরিকের অধিকার হরণ করা হচ্ছিল, এই জন্য মানুষ রাস্তায় নেমে আসছে তার অধিকার রক্ষা করার জন্য। এখন অধিকার রক্ষা করাই আমাদের পলিটিক্স। এখন এখানে আমি 10 জনের অধিকার রক্ষা করলাম, বাকি 2 জনের অধিকার আমি কেড়ে নিলাম, তাহলে তো এটা হলো না। ওকে, আপনাকে ধন্যবাদ জনাব খালেদ সাইফুল্লাহ। আমি একটু জনাব আকবর হোসেনের কাছে আসতে চাই যে জনাব আকবর হোসেন, আমি 2-3 দিন আগে জনাব নুরুল কবির ভাইকে শুনতেছিলাম, যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই, উনি বলতেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম
যিনি আছেন তাকে আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তাকে এখন একরকমভাবে কাজই দেওয়া হচ্ছে না, একটা 4 সদস্যের একটা বড় উপদেষ্টা কমিটি করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় কীভাবে চলবে। এর সবটা কারণ হচ্ছে যে উনি জামায়াতের বিপক্ষে একটা অবস্থান নিয়েছিলেন। আপনার কি এই বিষয়ে কিছু জানা আছে? মানে আপনিও কি এরকম ফিল করতেছেন যে তাকে আসলে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য জনাব মাহফুজ আলমকে কর্নার করা হয়েছে? এর আগে এনসিপির যে প্রধান নেতা জনাব নাহিদ ইসলামও কিন্তু বলেছিলেন যে জনাব মাহফুজ আলমকে যখন আক্রমণের শিকার হতে হয়েছিল ইংল্যান্ডে এবং বাইরে, তিনি বলেছিলেন যে এই উপদেষ্টাদের কারণে তাকে আসলে সাংঘাতিক অবস্থা, তিনি মৃত্যুর কথাও বলেছিলেন, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন বা লক্ষ্য করছেন কিনা? তার আগে যদি আপনি একটু যদি আমাদের অনুমতি দেন, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় অতীতের প্রতিশোধ নয় বলছেন আইসিটির প্রধান। আমি জনাব আকবর হোসেন আপনার কাছে জানতে চাইছিলাম যে জনাব মাহফুজ আলমের সাথে জামায়াত সম্পৃক্ততার অভিযোগে তাকে কাজ দেওয়া হচ্ছে না, তাকে আসলে কাজের বাইরে রাখা হয়েছে, আপনি এরকম কিছু জানেন কিনা জামায়াতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি আসলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের আমি মুখপাত্র নই, সুতরাং আমি এটা আসলে ওনার পক্ষে আমি কিছু বলতেও পারবো না। কিন্তু ওনার এই আপনি যে পরিস্থিতিটার কথা বর্ণনা করলেন, এই ধরনের কোনো পরিস্থিতি আছে কিনা এটাও আমার জানা নেই, কারণ আমি যেহেতু আসলে একটু দূরে থাকি, সেন্টার থেকে দূরে, আমার যে কাজ, আমি আমার কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো কিছু আমি পাচ্ছি না। আমার কাজগুলো আমি করছি, এবং আমার কাজগুলো যেহেতু তথ্য মন্ত্রণালয়ের সঙ্গেই বেশি হয়, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা সেরকম কোনো প্রতিবন্ধকতা আমি পাচ্ছি না। কিন্তু আপনি যে চিত্রটার কথা তুলে ধরলেন, এই ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমার জানা নেই। আপনি এই ধরনের কোনো কিছু মানে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বা তথ্য মন্ত্রণালয়ের যিনি সিইও আছেন, তথ্য উপদেষ্টার সঙ্গে আপনার সরাসরি কোনো কাজ বা উনি আপনার কাজের সাথে কোনোভাবে সম্পৃক্তও নন? না, উনি ডে টু ডে অ্যাক্টিভিটির সঙ্গে উনি কখনোই সম্পৃক্ত নন, কারণ আমাদের যে কাজগুলো হয়ে থাকে বিদেশের বিভিন্ন মিশনগুলোতে, যেখানে প্রেস উইং আছে, অনেক মিশনেই আছে, বাট যেখানে আপনার রেগুলার সার্ভিসের বাইরে থেকে যাদেরকে নিয়োগ করা হয় চুক্তিভিত্তিক, যেমন দিল্লি, লন্ডন এবং ওয়াশিংটন, তো আমি আমার অন্য যারা সহকর্মী আছেন ওয়াশিংটনে এবং দিল্লিতে, আমি তাদের সঙ্গে আই এম রেগুলার ইন টাচ, এবং আমিও তাদের কাছ থেকে কখনো শুনিনি যে ওনারা কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বা তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সমস্যা হচ্ছে। আর মিশনগুলোতে নর্মালি যেটা হয়, সাধারণত প্রেস উইংটা কিন্তু খুব সমন্বয় করে কাজ করে উইথ দ্য হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডর, কারণ ওইখানে যা কিছু ঘটছে সেই মিশনের কর্মকাণ্ড তুলে ধরা, সেখানকার অবস্থানটা কি হবে, মূলত প্রেস উইং এবং ফরেন মিনিস্ট্রির যে হাই কমিশনার বা অ্যাম্বাসেডর আছেন, ডিপ্লোম্যাটিক উইং, তাদের সঙ্গে কাজ করে। মানে নিয়োগটা হয়ে যাওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ডে টু ডে অ্যাক্টিভিটি কিংবা পলিসি ডিসিশনে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সেই রকম কোনো বড় ধরনের সম্পৃক্ততা থাকে না। হ্যাঁ, যদি বাজেটের প্রসঙ্গ আসে, যে কাজটা আমরা করতে চাই এটার জন্য বাজেটের প্রয়োজন আছে, তো সেটা তো সেভাবে বাজেট অ্যানুয়ালি দেওয়া হয়, সেভাবে করা যায়, কিন্তু ইটস নট অ্যান এভরিডে অ্যাফেয়ার। মানে জনাব মাহফুজ আলমের সঙ্গে যদি এরকম কিছু, যেটা নুরুল কবির ভাই বলছিলেন, যে এরকম কিছু যদি হয়েও থাকে যে তাকে আসলে পদত্যাগ করতে বলা হয়েছিল বা তাকে আসলে কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না, এটা হয়েও থাকলো, আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিতে সেটা বোঝার কোনো কারণ নাই? একদমই না, একদমই এটা আসলে বোঝার কারণও নেই। আচ্ছা আচ্ছা, আপনি এই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আপনাকে কি ব্রিটিশ গণমাধ্যম আপনার কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে সরকারের আপনার মন্তব্যের জন্য বা অ্যাম্বাসেডারের মন্তব্যের জন্য বা সরকারের মন্তব্যের জন্য বা এরকম কোনো কিছুর জন্য কি আপনাকে ব্রিটিশ গণমাধ্যম কোনো, যেটাকে আমরা আসলে রেগুলার টেলিভিশন বা নিউজ পেপার যে কয়টা ব্রডশিট বা ট্যাবলেট আছে? জি, আমি বুঝতে পেরেছি। আপনি দেখবেন যে এই রায়টা কিন্তু শুধু ব্রিটিশ গণমাধ্যম না, ওয়ার্ল্ডের একদম সব যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যা আছে সব জায়গায় কিন্তু এটা বড় করে এটাকে কভার করা হয়েছে, এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের আগ্রহটা আরো আগে থেকেই ছিল। তো নর্মালি ওনারা যেটা করেন যে যখন এটা ডে টু, ধরেন এটা যখন মানে রেগুলার ইভেন্ট থাকে, মানে একটা ব্রেকিং নিউজ থাকে, তখন তো ওনারা সব পক্ষের বক্তব্য ইজিলি পেয়ে যাচ্ছেন। আর যদি কোনো সেখানে স্পেশাল কোনো কারো বক্তব্যের প্রয়োজন হয়, হয়তো তাদের করেসপন্ডেন্ট এখানে নেই,
তখন যখন আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয়, আমার মূল কাজটা হচ্ছে ওনাদেরকে ফেসিলিটেট করা, যাতে করে ওনারা খুব কুইকলি কানেক্ট করতে পারেন বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। তো সেটা আমরা করে থাকি। এবং এখানে খালেদ ভাই, আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি হয়তো জানবেন যে বাংলাদেশে 2024 সাল পর্যন্ত প্রায় 8 থেকে 10 বছর বিদেশি সাংবাদিকদের জন্য, মানবাধিকার কর্মীদের জন্য ভিসা প্রদান নিষিদ্ধ ছিল, অলমোস্ট নিষিদ্ধ ছিল। মানে সরকারের সঙ্গে নেগোশিয়েট করে, মানে আমি এটার সাথে একটু যুক্ত করি। আমিও যেহেতু ডয়েচে ভেলেতে ছিলাম, অনেক জার্মান বন্ধুরা আমাকে বলতেন যে বাংলাদেশে ভিসা পাওয়া এখন পৃথিবীর যে কোনো দেশের, বা মানবাধিকার কর্মীরা বন্ধুরা বলতেন, এবং সিলেক্টিভ মানবাধিকার কর্মীরা আসলে ভিসা পেতেন, মানে যারা আসলে মানে মানে এখন আমাদের যে পলিসিটা, আমরা যেটা মানে আমি লন্ডনের কথা বলতে পারি, যে কোনো সাংবাদিক ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, তাদেরকে উইদিন 72 আওয়ার্স অর ইভেন লেস, তার কম সময়ের মধ্যে ভিসা দেওয়া হচ্ছে। আর যদি ব্রেকিং নিউজ সিনারিও থাকে যে এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে, এখন সাংবাদিকের তো এখনই আসতে হবে, তা তো 3 দিন পরে বা 5 দিন পরে ফ্লাইটে উঠলে হবে না। আমি যদি তাকে 5 দিনের জন্য ভিসা ঘুরাই, সেক্ষেত্রে আমাদের পলিসিটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি তাদেরকে ভিসা করব। কারণ আমরা চাই, দেখেন, আমি যেহেতু সাংবাদিক ছিলাম, আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের আটকে রেখে কোনো লাভ হয় না, কোনো লাভ নাই আর কি। আমারও তাই মনে হয়। কারণ শেখ হাসিনা সাংবাদিককে অনেক আটকে রাখলেও ওই রূপপুরের বালিশ, স্বর্ণের চুরি, তারপরে আরো বিভিন্ন রকম দুর্নীতির খবর, এসালম, এগুলি প্রত্যেকটা কিন্তু তার আমলেও বাইর হয়েছে। মানে নানা ধরনের চাপে থাকলেও দেশের থেকে দেশের সাংবাদিকরাই বাইর করছে, মানে নানা ধরনের নানা কিছু। জনাব আকবর, আপনারও নিশ্চয়ই এগুলি মনে থাকবে। আচ্ছা, আমি একটু জনাব খালেদ সাইফুল্লাহ আপনার কাছে আসি। আমি দুঃখিত যে আমার প্রশ্নটার প্রেক্ষিত বড় হওয়ার কারণে মানে আপনার মানে আমি একটু গুচ্ছ প্রশ্ন করি, যেটার মধ্যে হচ্ছে একটা একটা করে যদি আপনি একটু জবাব দেন। গুচ্ছ প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, আহমদিয়া বিরোধী বড় সমাবেশ ঢাকায় এনসিপি সমর্থন করেছে কি করে নাই, এটা আপনি পুরোপুরি মানে উত্তরটা আপনি দিয়েছেন কিনা? মানে আমাদের থেকে কেউ যায়নি, আপনাদের থেকে কেউ যায় নাই সেই সমাবেশে, কিন্তু আপনারা সেটাকে নিন্দাও জানান নাই, সমর্থনও করেন নাই, মানে এরকম একটা অবস্থান ছিল আপনাদের, তাই তো? আমাদের থেকে কেউ যায় নাই, আমরা তো সমর্থন করলে এখানে চলে যেতাম। সমর্থন করলে আপনারা যাইতেন। ডক্টর ইউনূস সরকার প্রাথমিক বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক নিয়োগটা যে আবার বাতিল করছেন, এইটা নিয়ে এনসিপির কি অবস্থান? কোনটা স্যার আবার বলেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বলা হয়েছিল যে ডক্টর ইউনূস সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন যে বাধ্যতামূলকভাবে বা মানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেইটার ক্ষেত্রে জানি না। আচ্ছা, এটা নিয়ে আপনার জানা নাই। আচ্ছা, ওকে। বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি বা অন্যান্য দলগুলি অনেক একটা এর বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল। আপনাদের অবস্থানটা তত পরিষ্কার না আর কি। আমার মনে হয় বিদেশি, আমরা কনস্টিটিউশনের ওই ক্ষেত্রে যখন অ্যামেন্ডমেন্ট হচ্ছিল, তখন আমরা যে পজিশনটা রেকমেন্ড করছিলাম যে আমাদের বিদেশিদের সাথে যে কোনো চুক্তি পার্লামেন্টের মাধ্যমে পাস করা প্রয়োজন। অফকোর্স দেয়ার কুড বি সাম এক্সেপশন, যেখানে আপনার ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন থাকতে পারে বা বিষয় থাকতে পারে যেটা হয়তো পার্লামেন্টে আপনি খোলামেলা ভাবে আলোচনা করবেন না। বাট সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে একটা প্রতিনিধি দল থাকতে পারে ক্রস পার্টি থেকে, যেটার মাধ্যমে ওইটা ভেট হবে বা যাদের মাধ্যমে এটা যেতে পারে। আমাদের মানে এই প্রিন্সিপালটা আমি জাস্ট দিচ্ছি, প্রিন্সিপালটা আমাদের হচ্ছে, আমাদের এর আগে গত 16 বছর বা তার আগে আমরা এমন এক্সাম্পল দেখেছি যে দেশের স্বার্থের থেকে বিদেশের স্বার্থকে কিছু ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তারা অন্য জায়গা থেকে হয়তো পলিটিক্যাল কিছু বেনিফিট পেতে পারে। এবং এই জিনিসগুলা কিন্তু আমাদের জন্য একটা বাস্তবিক একটা সমস্যা, এবং এর জন্য আমাদের যেটা প্রয়োজন, দিস ইজ নট আ কমেন্ট অন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা জেনারেল কমেন্ট যে আমাদের বিদেশের সাথে আমরা যে চুক্তিগুলা করছি, দে মাস্ট রিফ্লেক্ট বাংলাদেশের ইন্টারেস্ট। এখন বাংলাদেশের ইন্টারেস্ট রিফ্লেক্ট করছে কিনা আমরা কিভাবে জানবো? প্রথমত, এখানে যদি সেন্সিটিভিটির ইস্যু না থাকে, তাইলে এটা সাথে সাথে হচ্ছে হলো মানে খোলামেলা ভাবে করা। যদি এখানে নেগোসিয়েশনের ট্যাকটিকের কারণে বা ন্যাশনাল সিকিউরিটির কারণে এটা সরাসরি খোলামেলা ভাবে আলোচনা করে নেওয়াটা সমস্যা হয় বা সম্ভব না হয়, কারণ মেবি আপনি মাল্টিপল পার্টির সাথে এখানে নেগোসিয়েট করছেন বা কোনোভাবে করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা মানে আপনার প্রভিশন থাকতে পারে বিদেশি বা অন্যগুলোর ক্ষেত্রে যেখানে হয় যে একটা নির্দিষ্ট সময় পরে আপনার এটাকে ওপেন করে দিতে হবে। কারণ আপনার ন্যাশনাল সিকিউরিটি তো সারা জীবনের জন্য থাকতে পারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে, রিজনেবল সময় পর এটা আপনার খোলামেলা করে দিতে হবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে, এটা ন্যাশনাল ইন্টারেস্টটা সার্ভ করছে কিনা আমরা তখনই জানতে পারবো যখন আমরা এই চুক্তিটা দেখতে পারবো, চুক্তিটা হাতে পাবো, এটা অ্যানালাইজ করতে পারবো। তার আগে এটাতে জাজ করছি না আমরা, এটা ইটস ইম্পর্টেন্ট দ্যাট দেয়ার ইজ ক্ল্যারিটি। এখন এটা নিয়ে আমরা উই আর ট্রাইং টু সিক ক্ল্যারিটি, আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আমাদের সাথে
আলোচনা করে বা আমাদের জানাটা প্রয়োজন, স্টেক হোল্ডারের সাথে আলোচনাটা প্রয়োজন। জি, আপনি আলোচনা এবং পরবর্তীকালে পার্লামেন্টে আলোচনা করে দরকার হলে অন্য ন্যাশনাল সিকিউরিটি প্রয়োজন না হলে সেটা সিদ্ধান্তের ব্যাপারে। আমি আরো কিছু ব্যাপারে আপনাকে দু একটা প্রশ্ন করতেছি। আমি দর্শকদের মতামত খুবই আকর্ষণীয়, যার মধ্যে জনাব মোহাম্মদ শিবলু ইনি অনেকগুলি মতামত পাঠিয়েছেন। একটি মতামত হচ্ছে খালেদ ভাই এনসিপির ব্যাপারে বেশ নমনীয়, এই কথাটাই তিনি অনেকবার লিখছেন যে খালেদ ভাই এনসিপির ব্যাপারে বেশ নমনীয়। আরেকটা হচ্ছে কাউসার আল মামুন, একটু শক্ত হইতে হবে আমাদের প্রতি। জি, আর ইন্টারেস্টিং শোনেন না, কাউসার আল মামুন বলছেন যে খালেদ ভাই ধরে মাছ না চুই পানি আওয়ামী প্রোডাক্ট। ইন্টারেস্টিং। আমি যেটা মানে আওয়ামী প্রোডাক্ট, বাহ। তারপরে হচ্ছে মানে জামায়াতে ইসলামী প্রসঙ্গে যেটি আমি জনাব আকবর হোসেনের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে জনাব মাহফুজ আলম জামায়াতের বিপক্ষে একটা অবস্থান নেওয়ার ফলে তার রাজনৈতিক জীবনে, যে রাজনৈতিক জীবনের আসলে জন্মই এখনো হয় নাই, সেইটাতেও একটা মানে কি বলবো, মানে সেটাতেও একটা আধার নেমে আসছে বলে অনেকে বলতেছেন। আপনারা কি এরকম ফিল করেন? অনেকে যে বলতেছেন যে জনাব আসিফ, যারা মানে সহযোদ্ধা ছিলেন আপনাদের, যারা নেতৃত্ব দিয়েছেন আসলে প্রথম সারির 6 জন গুরুত্বপূর্ণ নেতার, মানে আমি বলবো 3-4 জন গুরুত্বপূর্ণ নেতারই একজন আসিফ, তিনি যে এনসিপিতে না আসে বিএনপির দিকে যাচ্ছেন, সেইটা আসলে আপনারা কিভাবে দেখেন? আপনি জনাব মাহফুজ এবং জনাব আসিফের অবস্থাটা যদি একটু বলতেন। এনসিপি নিয়ে আমার আরেকটু প্রশ্ন আছে। খালেদ ভাই, আমি আবারও বলছি, মানে আমার যে রোল, সেখান থেকে এই বিষয়ে কমেন্ট করাটা খুব কঠিন ব্যাপার রাজনীতি নিয়ে, বাট স্টিল আপনি যেহেতু জানতে চাচ্ছেন। সরি আকবর, আমি ভুলে এই প্রশ্নটা আসলে আমি খালেদ সাইফুল্লাহকেই করতে চাইছিলাম। আপনার মন্তব্য আমি শুনবো, এটা আসলে জনাব খালেদ সাইফুল্লাহরই, এটা আমার ভুল, বয়স হয়েছে, ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে খালেদ সাইফুল্লাহকে একটু জানতে চাইছিলাম, এটা আসলে আপনার, আমি আপনার কাছে আসছি। জি সরি, একটু রিপিট করতে হবে। মাহফুজ আলম, আচ্ছা, মাহফুজ আলম জামায়াতের এগেইনস্টে কথা বলে তার যে রাজনৈতিক জীবনের জন্ম হয় না, সেইটা নিয়েই তিনি বিপদে ফেলে দিয়েছেন, যেটা আকবর হোসেনের কাছে আমি জানতে চাইছিলাম। প্লাস হচ্ছে যে আসিফ, যিনি আপনাদের একজন সহযোদ্ধা, তিনি আসলে আপনাদের রাজনীতিতে না এসে বিএনপি রাজনীতিতে আসছেন। একইভাবে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের কথাও বলা যায়, যারা শহীদ বীর মুগ্ধের ভাই স্নিগ্ধের কথা আমি বলছি, মীর স্নিগ্ধ। তো আপনাদের এইটাকে আপনারা আসলে কিভাবে দেখেন যে এনসিপির রাজনীতি উনাদের যদি আকর্ষণ না করতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ আমরা কোথায় দেখতে পাচ্ছি? এগুলো তো কোনোটাই তো মাহফুজ আলম নিজে বলে নাই বা আসিফ মাহমুদ নিজে বলে নাই। আরেকটা যে এক্সাম্পল বললেন, ওইটা হ্যাঁ, ওইটা সে আলোচনা করেছে। আমাদের ব্যাপারে আমাদের নীতিটা হচ্ছে একদম খুব কনসেন্ট্রেট করা, যে আমাদের অর্গানাইজেশনটা ডেভেলপ করা। কারণ আপনি দেখবেন আমাদের অর্গানাইজেশনটা তো শুরু হয়েছে ফেব্রুয়ারি 28 তারিখে। আমাদের জন্মের এই 1 বছরের মধ্যে আমাদের একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। সো এই জায়গায় ন্যাশনাল ইলেকশন নিয়ে চিন্তা করা, সেটা নিয়ে কাজ করা, পার্টি গোছানো, কমিটি দেয়া, সারা বাংলাদেশে নিজেদের গঠনতন্ত্র তৈরি করা, ম্যানিফেস্টো তৈরি করা, পার্টি পলিসি ঠিক করা, মানে ইটস এ রিয়েলি রিয়েলি বিজি অ্যাটমসফিয়ার। এখানে বসে বসে যে বিভিন্ন গসিপ বিভিন্ন সময় তো আসে। ধরেন আপনি একটু আগে বললেন না, একবার বলে আমরা জামাতে চলে যাচ্ছি, একবার চলে যাচ্ছে আমরা, আসলে কি আসলে ঘটনা কি? কারণ হচ্ছে যে কারণ আমাদের তো কিছু না, ধরেন যে কোনো কিছুই আপনাদের পার্টি থেকেই কিন্তু আসলে আপনাদের পার্টির গুরুত্বপূর্ণ লোকেরাই কিন্তু এটা আলোচনা করতেছেন। আমরা তো আর কোত্থেকে জানবো? মানে আপনারা বললে আমরা জানি আর কি। বলা ছাড়াও অনেক জায়গায় হয়। প্রথম আলোর এর আগে একটা নিউজ নিয়ে আমাদের পার্টি থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে। অনেক সময় এই নিউজগুলো আবার রাজনীতি আছে। এই নিউজগুলো অনেক সময় একটা দলকে একদিকে ঠেলে দেয়, আবার অনেক সময় পাবলিক পালস দেখানোর চেষ্টা করে, আবার এটার মাধ্যমে পত্রিকাটার রিপোর্টে আমার কিন্তু খুব ভালো লাগছিল যে পত্রিকার রিপোর্টটা নিয়ে আপনারা যে মানে আপনাদের পক্ষ থেকে জনাব মতিউর রহমানকেও আসলে এনসিপির টিকিট নিতে বলা হয়েছিল, পরে আবার আপনাদের দলের মধ্যে থেকেই কিন্তু লোকে বলছে যে আপনারা রাত্রে গিয়ে ওখানে বসে থাকতেছেন বিএনপির সাথে সিট ভাগাভাগি করতে। না, এটা অসত্য কথা। মানে ধরেন আপনি ইউ ক্যান হ্যাভ কনভারসেশনস, পলিটিক্যাল কনভারসেশনস। ধরেন আমি এই বিভিন্ন প্রোগ্রামে যে দেখা হয়, আমার বিএনপির অনেকের সাথে দেখা হয়, জামাতের অনেকের সাথে দেখা হয়, তাদের সাথে কথা হয়। এটা তো এই জুলাই আগস্টের পরে এই পলিটিক্যাল সৌহার্দ্য তো আমি সৌন্দর্য হিসেবে দেখি, যে পলিটিক্যাল পার্টিস গুলো যারা আছে তারা একে অন্যের সাথে কথা বলে। যেটা প্রশ্ন করছেন, দেখেন ওই সিট ভাগাভাগির জন্য একটা জায়গায় যে বসে থাকা, আপনি এই আর্টিকুলেশন থেকেই দেখতে পারবেন যে আর্টিকুলেশনটা ইজ নট জাস্ট গিভিং ফ্যাক্টস,
ফ্যাক্টের থেকেও বেশি কিছু দিচ্ছে, এটা হলো বিষয়। তো ওই জিনিসগুলোতে উই ডোন্ট ফোকাস, ফোকাস না করার চেষ্টা করছি। ওকে, আমি এইবার একটু জনাব আকবরের কাছে আসি, যে জনাব আকবর, মানে আপনি যে জানেন যে সরকারে না থেকেও এই সরকারের কাছে যিনি খুব গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, অর্থাৎ যার সঙ্গে বৈঠক করতে লন্ডনে গিয়েছেন, আমি বলবো না লন্ডনে গিয়ে যার সাথে বৈঠক করছেন, যে সেই জনাব তারেক রহমান, মানে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের যোগাযোগ আসলে কেমন? আপনি এটা জানেন কিনা যে তিনি দেশে ফিরছেন কবে, বা দেশে ফিরছেন না কেন, ঠিক কবে ফিরবেন, এসব বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে উনার যোগাযোগ আসলে খুব আছে কিনা, বা আপনারা তার খোঁজ খবর রাখেন কিনা? দেখুন, হাই কমিশনের সঙ্গে যোগাযোগটা তো হচ্ছে মূলত যদি কোনো কনসুলার সেবার প্রসঙ্গ আসে সেখানে ওটা আসতে পারে, সেটা যে বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্যই সেটা একটা অধিকারও বটে। এখন জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন কিনা বা কবে আসবেন এই সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে অন্তত নেই, কারণ আমি আসলে খুবই মধ্যম সারির একজন সরকারি কর্মকর্তা। কারণ উপরের দিকে কি ঘটে বা ঘটছে সেটা অনেক সময় আমার পর্যন্ত ট্রাভেল ডাউন করে না, বা আমি জানতেও পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে উনি কবে আসবেন সেটা ওনার দলের তরফ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, বাংলাদেশের মিডিয়াগুলোতেও রিপোর্ট হচ্ছে, এবং যদি সেক্ষেত্রে ওনার কোনো প্রস্তুতি থেকে থাকে এবং সেখানে যদি হাই কমিশনের কোনো ইনভলভমেন্ট থেকেও থাকে, এটা আসলে যার যার একটা ব্যক্তিগত একটা প্রিভেসির বিষয় আছে, যে কোনো কনসুলার সেবা বলেন যা কিছুই বলেন। তো সেটা আপনিও জানেন যে আপনি আমেরিকায় আপনি পাসপোর্ট ডিপার্টমেন্টে বা হোম অফিসে চাইলে যে কারো ব্যক্তিগত তথ্য কিন্তু আপনাকে দেবে না। অনেক পাবলিক ইনফরমেশন পাবলিক পার্সোনালিটি হলেও কিন্তু সেটা দেয় না, কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে আর কি। বাট আমি যদ্দূর বলছি যে মানে আমি আমার লেভেল থেকে এখনো পর্যন্ত সেরকম কিছু আমার কাছে তথ্য নেই, বা মানে আমার পর্যন্ত এটা ট্রাভেল ডাউন করেনি আর কি। ওকে, এই শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া যে রায়, সে রায়ের কয়েকদিন আগে থেকে আমরা দেখছি যে একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যমে, কিন্তু আমি আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্তর্জাতিক গণমাধ্যম মানে রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট ইউকে এবং এএফপি দিয়ে বোধহয় একটা গুচ্ছ এদের শুরু, যে সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন শফিক ভাই, আমাদের বড় ভাই, তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ ও হাসিনার কাছ থেকে বিপুল টাকা খরচ করে এগুলি ব্যবস্থা করা হচ্ছে। এইটা নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। যেমন ধরেন, আমি একটু বলে রাখি যে আমিও বলছিলাম যে আমি শেখ হাসিনার ইন্টারভিউ করতে চাই, এটা যদি দেশের মানে শেখ হাসিনা ইন্টারভিউ করতে চাই, এবং আমি এটাও বলছিলাম যে কোন সাংবাদিক আসলে শেখ হাসিনা ইন্টারভিউ করতে চাইবে না। আওয়ামী লীগের লোকজন আবার এইটাকে রিপোর্ট করলো কোনো সাংবাদিক চাইবে না। এখন যত জায়গায় যত শেখ হাসিনা ইন্টারভিউ ছাপা হয়, তখন আমাকে বলা হয় যে ছাপরি ইউটিউবার খালেদ, তুই এবার কি করবি, শেখ হাসিনা তো ইন্টারভিউ দিয়ে দিল। হাওয়েভার, আমি যেটা জানতে চাই যে এর জন্য আসলে অনেক টাকা খরচ করতে হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এবং আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে রয়টার্স, এএফপি এবং ইউকের যেটা প্রথম ইন্টারভিউ আমি যেটা দেখতেছিলাম, সেটার মধ্যে আমি দেখতেছিলাম যে উনাকে কিছু লিখিত প্রশ্ন পাঠানো হয়েছে ইমেলে, আবার সেই লিখিত প্রশ্নের তিনি কিছু লিখিত জবাব দিয়েছেন। এখন আমি আপনি দুজনই সাংবাদিক, মানে আপনি কিছুদিন সাংবাদিকতার জন্য বিরতিতে আছেন, আমি এখনো আসি বলে দাবি করি। তো এইটা হচ্ছে মানে এখনকার যুগে সবচেয়ে খারাপ ফর্ম অফ ইন্টারভিউ, কারণ আমি এই লোকটাকে সম্পূর্ণ প্রশ্ন করতে পারতেছি না, উনি উত্তর দিচ্ছে কিনা সেটা আমি জানি না, তার প্রেসক্রিপশন। তো আপনি কিভাবে দেখেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলির কাছে বিবিসির ক্ষেত্রেও কি তাই হয়েছে মনে হয়? আমি পড়তে চেষ্টা করতেছিলাম বিবিসি তাকে কোনো অডিও ইন্টারভিউ করছে কিনা, তাকে ভিডিও নেওয়া হয়েছে কিনা, সেইরকম কোনো কিছু আমি পাই নাই। তো ধরে নিচ্ছি একইভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই ইন্টারভিউগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন, যে টাকা পয়সা দিয়ে আসলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আপনি বিবিসির হাই স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন। জি হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন, মানে আপনার প্রশ্নের মধ্যে অনেক উত্তর কিন্তু আছে, আপনি নিজেও কিছু উত্তর দিয়ে দিয়েছেন। যে আমিও ধরেন ইমেইলে সাক্ষাৎকার নেওয়াটা, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম। আপনি ইমেইলে বড়জোর কি করতে পারেন, একটা কমেন্ট নিতে পারেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন একটা সাক্ষাৎকার নিতে যাবেন, সেই ইমেইলে ওই ব্যক্তি আপনাকে সাক্ষাৎকারটা দিচ্ছে কিনা আপনি তো জানছেন না, এবং সেখানে আপনি যেটা বলছেন যে সাপ্লিমেন্টারি প্রশ্ন করার কোনো সুযোগ নেই। হাউএভার, আমি কোনো মিডিয়ার ক্রিটিসিজম আমি সেভাবে করতে চাই না, বা আমি সেটা করিও না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মিডিয়া হাউসে তাদের কিছু পলিসি আছে, তারা মনে করেছে ঠিক আছে তারা ইন্টারভিউ করবে, এই সময়ের মধ্যে তারা সেটা করেছে। এখন এটা কিন্তু ঠিক যে আপনার ওয়েস্টার্ন সোসাইটিতে
আপনিও থাকেন সেখানে, খালেদ সাইফুল্লাহ দীর্ঘদিন ছিলেন, আমরাও এখন ইদানিংকালে দেখছি, বা অতীতের সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার কারণে অল্প স্বল্প কিছু অভিজ্ঞতা আছে, যে এটা তো জানেন যে বিভিন্ন পিআর এজেন্সি সেখানে নিয়োগ করা হয় এবং তাদেরকে সেখানে হায়ার করা হয়। আসলে কাজটা থাকেই হচ্ছে তারা বিভিন্ন মিডিয়া আউটলেটে তারা অ্যাপ্রোচ করবে। আকবর, এই প্রশ্নটা আসলে আপনারই করা যায়। ধরেন বিবিসি, রয়টার্সের মতো, এএফপি, এমনকি ইন্ডিপেন্ডেন্ট যেটা ইংল্যান্ড থেকে বাইর হয়, ওদেরকে কি আপনি আসলে ঠিক পয়সা দিয়া এরকম একটা সাংবাদিক মানে এটা করতে পারবেন? মানে প্রেস সচিব যেটা বলতেছেন, এইটা কি আসলে সম্ভব? ভাই, প্রেস সচিব কি বলেছেন আমি এক্স্যাক্টলি ঠিক ওনার কোডটা আমার মনে নাই, কিন্তু আমি যেটা বলছি যে ঠিক পয়সা দিয়ে কি বিবিসি কে আপনি পয়সা দিয়ে, যে আপনি বিবিসি করেসপন্ডেন্টকে আপনি পয়সা দিয়ে ইন্টারভিউ করিয়েছেন, ব্যাপারটা সেটা না। যারা নিজেদের প্রচার প্রচারণা চায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে যারা পলিটিক্যালি ব্যাকট্র্যাক থাকে বিভিন্ন সময়ে, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্যান্য দেশে পিআর এজেন্সিগুলো কাজ করে তাদের সঙ্গে মিডিয়া হাউসগুলো একটু যোগাযোগ করিয়ে দিতে। এবং আপনি ব্রিটেনে যে সমস্ত পিআর এজেন্সি আছে, ইভেন আপনার আমেরিকাতেও যে সমস্ত পিআর এজেন্সি আছে, দেখবেন অধিকাংশ পিআর এজেন্সি কিন্তু পরিচালনা করেন তারা কিন্তু সাবেক সাংবাদিক। আপনি খেয়াল করবেন, এদের অনেকে হয়তো রয়টার্সে কাজ করেছে এক সময়, কেউ বিবিসিতে কাজ করেছে, কেউ সিএনএন এ কাজ করেছে, 20 বছর 25 বছর কাজ করেছে, তারপরে তারা রিটায়ার করেছে, তারা পিআর এজেন্সি দিয়েছে, তারা কমিউনিকেশন ফার্ম দিয়েছে। না, সেটা আমাদের দেশেও এরকম উদাহরণ আছে যে সাংবাদিকদের থেকে, আমাদের দেশেও আছে। সো তাদের একটা অ্যাক্সেস থাকে, যে বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে তাদের একটা অ্যাক্সেস থাকে, এবং তারা যখন এগুলো দেয়, যারা ওই কাভারেজটা চায় তারা তাদের মাধ্যমে মিডিয়াগুলোর দ্বারস্থ হয়, এবং মিডিয়াগুলো সেক্ষেত্রে তারা হয়তো বিচার বিবেচনা করে, তাদের নিশ্চয়ই একটা এডিটোরিয়াল পলিসি আছে। এখন আপনি যে কথাটা বলেছিলেন সেটা নিয়ে আপনাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আপনি সেটা স্পোর্টিংলি নিয়েছেন, বাট যাই হোক, এখন শুনেন, মানে বিষয় হচ্ছে যে ভিন্ন মত বিভিন্নভাবে হতে পারে। আমি মনে করি সাংবাদিকতা কিন্তু কোনো সায়েন্স না, না যে আমি মানে গণিত না তো, না যে আমি 2 + 2 4 হবে। হ্যাঁ, সাংবাদিকতা হচ্ছে যে ইটস এ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। আপনি যেটা মনে করবেন যে আপনার কাছে রাইট, আমি আপনাকে সেটা নিয়ে 5টা প্রশ্ন তুলে দিতে পারি, ডাজন্ট ম্যাটার আমার কাছে, আপনি আমাকে নিয়ে 10টা প্রশ্ন তুলে দিতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে সার্টেন কিছু এথিক্স এন্ড স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আমরা ফলো করি। এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যেটা করছে, তাদের ইন হাউস পলিসি কি আছে, যেমন আমাদের আকবর, এখানে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে। সেইটা হচ্ছে যে আমি সাংবাদিকতার জায়গা থেকে বুঝি যে শেখ হাসিনার যদি মিডিয়াকে অ্যাড্রেস করতেই হয়, তাহলে উনি দিল্লিতে আছেন, ইন্ডিয়ান প্রেস ওনার ফেভারে আছে, ইন্ডিয়ান সরকার ওনার ফেভার আছে, অ্যাপারেন্টলি উনার তো উচিত একটা প্রেস কনফারেন্স ডাকা, উনার তো উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা ভিডিও কলে মানুষের সম্মুখীন হওয়া। উনি এই আড়ালটা কেন নিতেছেন? মানে উনি কেন একজন ফেভারেবল সাংবাদিককেও, মানে আমাদের কথা বাদ দেন, ধরেন আমি পুরা ইন্ডিয়ার সকল সাংবাদিকই তো হয়তো উনার ইন্টারভিউ নিতে চাইবেন, হয়তো বিবিসির অনেক বড় বড় সাংবাদিক যার সাথে তার পরিচয় আছে তা ইন্টারভিউ নিতে চাইবেন, উনি কেন তাদের সামনে আসতেছেন না? মানে কেন উনি সাংবাদিকদেরকে ডজ করতেছেন? মানে ইমেলের আড়ালে কেন থাকতেছেন উনি? আপনার কাছে কি মনে হয়? আপনি প্রথমে সেটার উত্তর দিয়েছেন, কারণ সাপ্লিমেন্টারি প্রশ্নর উত্তর দেওয়ার ক্ষমতা, শক্তি তার নেই। তাহলে এই ইন্টারভিউরে আমরা কেন গুরুত্ব দিব? মানে এই ইন্টারভিউ কেন আমাদের দিনের পর দিন পড়তে হবে? মানে 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 এই ইন্টারভিউর মধ্যে আসে কি? মানে আমরা তো শেখ হাসিনা, মানে আমি কেন ইন্টারভিউ নিতে চাই তারা? আমি তো শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি এই অর্ডার দিয়েছেন, আমি কানে শুনতেছি, এটা কেন দিয়েছেন? ইউ হ্যাভ টু টেল মি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে নিজের দাবি করছেন আরো 6 মাস বেশি পর্যন্ত, তো আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কোথায় গিয়ে বুঝে দিতেন? এখানে হচ্ছে কি, এখানে জার্নালিজমের একটা ব্যাপার কি, যে আমরা যখন লোকাল মিডিয়ার কথা চিন্তা করি, আমার অডিয়েন্সের কথা যখন চিন্তা করি, যে আমার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি অডিয়েন্স, তাহলে আমার প্রশ্ন করা, আমার ইনফরমেশন সেগুলো এক ধরনের হবে। আর আমার অডিয়েন্স যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্স হয়, ইংলিশ স্পিকিং লোকজন হয়, বাংলাদেশের বাইরে নন বাংলাদেশি যারা হয় তারা হয়, তখন কিন্তু আমার এডিটোরিয়াল এজেন্ডাটা একটু ডিফারেন্ট থাকে। সো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আপনি দেখবেন যে আমি দেখেছি অনেক সময় আমরা এমন অনেক নিউজ করতাম যেটা বাংলাদেশের মিডিয়া অনেকে হাসতো, অনেকে বলতো যে এটা আবার কি নিউজ, এটা কেন করছে না, কিন্তু সেটা ঠিকই আছে, কিন্তু সেটা ঠিকই আছে, কিন্তু আমি এটা খালেদ সাইফুল্লাহর কাছ থেকে একটু জানতে চাই। জি, খালেদ সাইফুল্লাহ কিছু বলতেছিলেন? আমার জাস্ট মানে ইটস আ
কিছু মনে করবেন না কি, আমি জাস্ট প্রশ্নটা একটু করি, আমি জাস্ট প্রশ্নটা একটু করি। সেটা হচ্ছে যে বিবিসি এই ক্রেডিট নিচ্ছে যে উনি শেখ হাসিনাকে ইন্টারভিউ করতেছে, কিন্তু এটা কোনো একটা ইন্টারভিউ হইলো? আপনি পাঁচটা এই ক্রেডিটটা উনি নিতেছে, বিবিসি এটা কেন ব্যাখ্যা করতেছেন না যে ওয়াই তারা শেখ হাসিনাকে রিচ করতে পারতেছে না? এটা কারণটা কি? এটা তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কোনো ইনভেস্টিগেশন কেন হইতেছে না যে শেখ হাসিনাকে তারা রিচ না করতে পারে, শেখ হাসিনা বানিয়ে আমাদেরকে কেন শোনাচ্ছে? এর কারণটা কি? জি জনাব খালেদ সাইফুল্লাহ, এটা একটু বলবেন। না, এটা ওই আকবর ভাই বলতেছিল, আমার জাস্ট একটা কি, ধরেন আপনি যেটা বলছিলেন না, যে ধরেন আপনি যদি ইন্টারভিউ নেন, ইউ হ্যাভ সার্টেন টাফ কোয়েশ্চেনস ইন ইউর মাইন্ড, যে জিনিসগুলো আপনি হয়তোবা করবেন রেগুলার কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রেগুলার কোয়েশ্চেন, এগুলি ইভেন টাফও না, এগুলি তারা এগুলিরই জবাব দিতে হবে। আমি তো তার এই দিল্লির আবহাওয়া থেকে যখন দিল্লির আবহাওয়া থেকে কিন্তু আপনি যখন বলছেন মানুষের রিয়াকশন দেখে আমার মনে হয়েছে যে পিপল মে হ্যাভ থট, ধরেন আপনার হাসিনার এর আগে প্রেস কনফারেন্সে আপনি যেমন একটু সফট কোয়েশ্চেন দিবেন, ওইরকম কোয়েশ্চেন হয়তো বা দেওয়ার এক্সপেক্ট। জনাব সাইফুল্লাহ আমি একটু মনে করাই দেই, 2015 সালে আমার ওই কোশ্চেনের জন্য সারা 10 বছর বিবেচিত হয়েছে এটা হচ্ছে সবচেয়ে টাফ কোশ্চেন টু শেখ হাসিনা, এবং 2015 সালে ওই কোশ্চেনের জন্য শেখ হাসিনা রেস্ট অফ মাই স্টেয়ার ইন বাংলাদেশ কোনোদিন আমাকে কোনো অনুষ্ঠানে কখনো কোনো দাওয়াত দেওয়া হয়নি। বাট আপনি তাহলে প্রশ্নের সময়ই তো বলতেছিলেন যে আসলে না, আপনি দেখতেছেন স্বাধীনতা। না, আপনারা প্রশ্নটা কাটা দেখছেন, এটা হচ্ছে প্রবলেম। 3 দিন পরে ঢাকায়, আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন, 3 দিন পরে, আকবরের হয়তো মনে থাকবে, 3 দিন পরে ঢাকায় মেয়র ইলেকশন ছিল, এবং আমরা খবর পাইতেছিলাম যে সেই মেয়র ইলেকশনটা আওয়ামী লীগ রিগ করবে। আমি শেখ হাসিনাকে জানতে চাইছিলাম যে আমরা কি ভবিষ্যতে মানে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারবো কিনা। শেখ হাসিনা আমার ইয়াটা বুঝতে পারেন না, উনি বলছেন যে কেন পারবেন না, এতদিন কি পারেন নাই? তাই আমি বলছি যে হ্যাঁ এতদিন পারছি, কিন্তু নিকট ভবিষ্যতে অর্থাৎ 3 দিন পরের যে ভবিষ্যৎটা আসবে সেইখানে পারবো কিনা। দেন শি লস্ট ইট, এবং উনি আমাকে 40 মিনিট ধরে কিন্তু ওইখানে উনি আমাকে বক্সেন, এবং উনি এরকম করে দেখাইছেন আপনি যে আমাকে পেঁচিয়ে ধরেন, সেটাও আমি অপছন্দ করি। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই লাস্ট টাইম যখন আমি ওইখানে ইন্টারভিউতে পাইছিলাম। এবং মজার ব্যাপার কি জানেন, আজকে আপনি যেটাকে সফট হিসাবে বলতেছেন, এইটাই হার্ডেস্ট কোশ্চেন হিসাবে গত 10 বছর আমার প্রশংসা করে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমি এটাকে গত 10 বছর হিসাবে হাউ আই আন্ডারস্টুড পাবলিক রিঅ্যাকশন ইজ, ফর এক্সাম্পল ধরেন মাদুরোকে করবে, জেরেমি প্যাক্সম্যান মাদুরোকে ইন্টারভিউ করবে বললো, মানুষ ওইটাতে খুশি হবে, শুনতে চাবে আসলে ইন্টারভিউতে আসলে কি প্রশ্ন করে, কি বলে। মানুষের এই ধারণাটা আছে মেবি যে হয়তোবা প্রশ্নটা অনেক কঠিন হবে না, মেবি শেখ হাসিনার আসলটা ওইখান থেকে। না জনাব খালেদ সাইফুল্লাহ, আপনার আর্গুমেন্ট আমি বুঝতে পারছি। আমার জন্য এই আর্গুমেন্টটা কেন কষ্টকর, আমি কষ্টের জায়গাটা আমি বলি, 2023 সালে আমি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ইন্টারভিউ করছিলাম। আমি জাস্ট তার 3-4টা যেটাকে আমি সরল প্রশ্ন মনে করি সেই সরল প্রশ্ন করছিলাম। আমাকে 1 মাস ধরে, আজকে আপনারা যেভাবে আমাকে গালাগালি করেন, ছাত্রলীগ আমাকে সেরকম 1 মাস ধরে গালাগালি করছে, কারণ আমি 3টা প্রশ্ন ক্যান করছি। কিছুদিন আগেও আমি জাস্ট বোঝার জন্য কিছুদিন আগেও আলী রিয়াজ ভাইকে যখন আপনি ইন্টারভিউতে বলছিলেন, তখনও কিন্তু ওনার কাছে বলছেন যে ওই 16-17 বছর সাংবাদিকরা তো মোটামুটি স্বাধীনভাবে প্রশ্ন মানে বলতে পারছে। না এই যে আবারও আপনি মিসকোট করছেন, আমি শেষ করি জনাব সাইফুল্লাহ, আমি বলি আপনাকে। তারপরে আলী রিয়াজ ভাই বলছিল যে না খালেদ, আমি কিছু বই আছে যে বইগুলা আমি বাংলাদেশ থেকে পাবলিশ করতে পারতাম না, আমি বিদেশ থেকে পাবলিশ করছি, এবং পত্রিকাগুলোতে যে জিনিসগুলা এডিটোরিয়াল হিসাবে পাবলিশ হয় কিছু জিনিস তারা এখানে পাবলিশ করতো না। আমি বলছি মানুষের পারসেপশন কোন জায়গা থেকে আসতে পারে এই বিষয়ে। না জনাব সাইফুল্লাহ, আমি আপনাকে পরিষ্কার করি, আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক। আমি জনাব আলী রিয়াজকে বলছি যে আপনি কি মনে করেন আমাদের মিডিয়ার স্বাধীনতা কেমন হওয়া উচিত? এই মিডিয়ার স্বাধীনতা কি এমন হওয়া উচিত যেখানে জনাব মতিউর রহমান চৌধুরী বলতেছেন যে আমরা তো কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না, তো উনি বলছে যে এই যে আপনাকে এই প্রশ্ন আমাকে আপনি করতে পারলেন, এরকম একটা সময় তো গত 15 বছরে ছিল না। আমি বলছি স্যার এটা কি ঠিক বললেন? গত 15 বছরেও তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ইতস্তত বিক্ষিপ্ত রিপোর্ট দেখছি, কিন্তু স্যার আমরা কিন্তু দেখছি রূপপুরের বালিশ নেওয়া কথা, আমরা কিন্তু দেখছি সোনার চোরাচালানির কথা, আমরা যত কিছু শেখ হাসিনার এগেস্টে জানি সেটা কিন্তু মিডিয়ার এগেস্টেই জানি। উনি আমাকে কি বললেন জানেন? উনি আমাকে বললেন আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে। আমি দেখছি, আমি ওইটা ইন্টারভিউতে দেখছি। এখন আপনি আবার এটা আমাকে কোট করতেছেন। প্রবলেম হচ্ছে ওটুক জায়গা কাইটে আমাকে শিখানো হয়েছে সাংবাদিকতা, সেটা উনি বলতেছেন। প্রফেসর আলী রিয়াজ আমার শিক্ষক বটে, কিন্তু সাংবাদিকতা উনার চেয়ে আমি বেশি দিন করছি। আমি কিন্তু জানি যে কোনটা কোন রেজিম। আমি বাংলাদেশ থেকে যখন
তৃতীয়বার শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আমি বাংলাদেশ থেকে কিন্তু চলে আসছি, কারণ আমি জানি যে ওই দেশে আমি আর সাংবাদিকতা করতে পারবো না, মানে আমার মনের মতো আমি সাংবাদিকতা করতে পারবো না। দ্যাট ওয়াজ মি। এখন আমারে যদি আপনি মানে আই ডোন্ট নো, হাউএভার আমি মানে ঘটনা হচ্ছে কি পাবলিক পারসেপশন বলে কোনো কিছু নাই, কিছু পারসেপশন আপনারা উৎপাদন করেন। যেমন আমি বলি, আমি বললাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ আমি নিতে চাই, সঙ্গে সঙ্গে তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বললাম, খুনি কেন বললাম না? আপনাদের নেতা নেত্রীরা সাবেক প্রধানমন্ত্রী ক্রস খুনি রাইট এটা দিয়ে দিলেন। ভাই আমি এখন সাংবাদিক, আমি এখন তারে খুনি কমু না কি কমু, এটা আপনি ঠিক করে দিবেন। বাট আচ্ছা, ওইখানেও ধরেন আপনার একটা কথা, আমি আমি কিন্তু আই এম জাস্ট গিভিং কোন জায়গা থেকে পারসেপশন মে কাম। ধরেন ওই জায়গায় থেকে আপনি বলতেছিলেন যে বিচার হওয়ার আগে তো আমি আপনাকে তাকে খুনি বলতে পারবো না, বাট অহরহ এক্সাম্পল আছে যে জায়গায় আজকে ইন্টারভিউতে আপনি অনেকগুলা জায়গায় যেগুলা বিচার হয় নাই, ট্রান্সপারেন্ট ফ্যাক্টস নাই, ট্রান্সপারেন্ট রিপোর্টিং নাই, রিপোর্টিং এর যে কোয়ালিটি সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে, বাট সেই জায়গাও কিন্তু আপনি সর্ট অফ ফ্যাক্টস আকারে বলতেছেন যে আপনাদের মধ্যেও তো আপনাদের কলিগরা এটা করে সেটা করে ওইরকম করে। বাট ওই জায়গায় আপনার একটা স্টেটমেন্ট ছিল যে হাসিনাকে তো আমি খুনি বলতে পারবো না, কারণ কোর্ট কি তাকে না না না, আবারও মিস করতেছেন জনাব খালেদ সাইফুল্লাহ। আমি কিন্তু আমি বলি, আমি আপনাকে ঠিক করি, আমি কিন্তু একটা ক্লাসরুম সিচুয়েশনে কথা বলতেছিলাম, দ্যাট ওয়াজ নট এ পাবলিক ইভেন্ট। সেইটার মধ্যে আমি বলছি যে আমি শেখ হাসিনাকে খুনি বলি নাই তো কি হয়েছে, আমি এখন বললাম খুনি। আমাকে কি আপনার দেওয়া প্রেসক্রিপশনে কি কি বিশেষণ ওনার বিরুদ্ধে আমি ব্যবহার করব না করব সেটা আমি ঠিক করে নিব? আমি অলওয়েজ তার সাথে আমি 3টা খুনি দেয়া, আমি কিন্তু এইটা বলছি বিচার হওয়ার আগে আমি তারে খুনি বলতেও পারি নাও বলতে পারি, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্লাসরুম সিচুয়েশন। এবং সেই ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে আমি একজন সেখানের মধ্যে বক্তৃতা দিতে যাচ্ছি, সেখানের মধ্যে আপনাদেরও বহু লোক ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, যারা এটা করছে। আমার আপনাদের প্রতি মানে একটা জিনিস কি, আপনারা যখন সবাইকে সবাইকে না মানে যখন আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন, তখন হচ্ছে কি আপনি অনেক কিছু দেখতে পারবেন, কারণ আপনি আগে থেকে ঠিক করে নিছেন প্রতিপক্ষ। এবং প্রথমেই আপনি বলবেন দেখলে আপনার এখানে ইন্টারভিউ দিতে আসবো, প্রতিপক্ষ দেখলে তো আসবো না, জার্নালিস্ট হিসেবে দেখার জন্য। না না, আপনাদের একজন নেতা আপনার পাশাপাশি জানেন, তিনি কিন্তু বলছেন খালেদ মহিউদ্দিনকে আমি কোনো সাংবাদিক মনে করি না, মনে করি গলাবাজ। ওর কাছে কোনোদিন গিয়ে ভিন্ন মতের কথা বলা যায় না। ইজ ইট ট্রু? আমি যেটা মনে করি, আমি জানি না কে বলছে এটা, সামান্তা শারমিন বলছে গলাবাজ একজন সাংবাদিক, গলাবাজ। আমি তাকে সাংবাদিক মনে, হাউএভার আমি এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি 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 মানে খালিদ ভাই আমাকে জাস্ট একটা মিনিট সময় দিন। জি জি প্লিজ। আমি জাস্ট ফর ক্লারিফিকেশন, মানে আলোচনা তো হচ্ছিল, মানে আই অবজার্ভ হচ্ছিল ডিফারেন্ট থিংস, ওই জায়গা থেকে আমার মনে হলো যে আপনাকে আমি নিজে হচ্ছিল যেটা দেখছি, আমি নিজের কিউরিওসিটিটা হচ্ছিল একটু দেখা, ওই জন্য ওই জিনিসগুলো জিজ্ঞেস করা। অফকোর্স আপনি কাকে কি ডাকবেন সেটা তো অন্য কেউ বলে দিবে না, আমি কাকে কি বলবো সেটা অন্য কেউ বলে দিবে না। আই হ্যাভ মাই রাইট, আমি কাকে কোনটা বলবো, বাট বেসড অন দ্য ওয়ার্ডস আই চুজ, সেটার দিয়ে মানুষ আমাকে জাজ করবে আমার মতামত কোন দিকে যাচ্ছে বা আমি কিভাবে আচরণ করছি। সো ইট জাস্ট হচ্ছিল গোজ ইন দোজ ডিরেকশনস আর কি, আমি ওইটাই বলার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি শেষ প্রশ্নে বা প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমাদের একটু দর্শকদের কাছে একটু ক্ষমা চাই নিতেছি যে এটা একটা ব্যক্তিগত আলাপচারিতা, আমি আসলে এগুলির ব্যাপারে কখনোই কথা বলতে চাই না। আমার ঘটনা হয়েছে কি, শুধু শেষ কথাটা বলি, বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য তিনি আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছেন। ভিডিওর মধ্যে তিনি বললেন খালেদ বাংলাদেশে হ্যানতেন, সে বলছিলেন যে কোনো সাংবাদিক আওয়ামী লীগের মানে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবেন না, অথচ আমি পুরো উল্টা কথা বলছি। আমি বলছি কোন সাংবাদিক নিতে চাবেন না, তো উনি ওইটাকে আবার একটা ব্যাখ্যা করে এটা বানাইছেন যে কোনো সাংবাদিক নিতে চাবেন না। এইটা বইলা উনি বলছেন যে এখন কি হবে আমার, এখন মানে উনি তো অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছেন। হাউএভার আমি পরবর্তী প্রসঙ্গে আসি, শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে গণভোট। আমি গণভোটটা নিয়ে নানা রকম যে আরেকজন লিখতেছেন প্রফেশনাল টক শো না করে নিজের বিষয়ে ক্লারিফিকেশন করাটাই গুরুত্ব পাচ্ছে। জনাব আবুল রায়হান, আমি খুবই সরি, নিজের বিষয়ে ক্লারিফিকেশন দিতে হয়েছে। এই গণভোটের প্রসঙ্গে অনেকেই বলতেছেন যে এই 4টা বিষয় থাকলে মানুষ আসলে হ্যাঁ বা না আসলে কেমনে দেখবে। আমাদের তো এরকম গণমাধ্যম মানে গণভোট কখনো হয় নাই। আমি প্রথমে জনাব খালেদ সাইফুল্লাহর কাছে বলি যে জনাব খালেদ সাইফুল্লাহ, আপনারা আসলে এখন পর্যন্ত সেটাতে সাইন করেন নাই, যদিও বলছিলেন যে এটা থাকলে সাইন করবেন, সাইন কেন করেন নাই সেটা একটু যদি বলেন, আর এই গণভোটটা ঠিক আছে কিনা সেটাও যদি একটু বলেন। আমি জনাব আকবর হোসেনকে এটা শেষ জানতে চাইবো যে এটা আমি কুইকলি গণভোটের বিষয়ে বলি। গণভোটের প্রশ্নটা যেটা এখন, এটা একটা অনেক বড় একটা প্রশ্ন হয়েছে। আইডিয়ালি হচ্ছে
গণভোটের প্রশ্নটা সাধারণত খুব সিম্পল 1-2 লাইনের মধ্যে হওয়া উচিত, বাট গণভোটে সিম্পল 1-2 লাইনের যে প্রশ্ন, ওই প্রশ্নের ইমপ্লিকেশন কিন্তু ইউজুয়ালি অনেক বড় হয়। ফর এক্সাম্পল, আপনি জানবেন বিভিন্ন দেশে সম্পূর্ণ কনস্টিটিউশন লেখার পরে সেই কনস্টিটিউশনটা র্যাটিফাই করার জন্য গণভোটে দেওয়া হয়। সেখানে পুরা সম্পূর্ণ কনস্টিটিউশন একটা প্রশ্নের নিচে অনেক বড় করে দেওয়া হয় না, 14 পাতা, 20 পাতা, 25 পাতা, ওখানে জাস্ট একটা প্রশ্ন করা হয়, এখানে সিম্পল কোয়েশ্চেন। 1, 2 হচ্ছে যারা গণভোটের প্রশ্নটা, অনেকে বলছে না যে অনেক বড় হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে এই আর্গুমেন্টটা আসলে খুব ভালো আর্গুমেন্ট না। কেন বলি? যারা বলে যে গণভোটের এই প্রশ্নটা কমপ্লেক্স হচ্ছে, মানুষ বুঝবে না, সেই মানুষই বলে এই প্রশ্নটা গণভোটে দেওয়ার পরিবর্তে আমি ইশতেহারে দেই এবং তারপরে আমি ওইটা করি। তাহলে ইশতেহারে দিলে মানুষের মাথাটা খুলে যাবে, গণভোটে দিলে বুঝবে না। আবার তারা এটা বলে সেকেন্ড, যে ধরেন এই প্রশ্নটা আমি জুলাই চার্টার পুরোটাই গণভোটে দেই, এই একটা প্রশ্ন কেন, বা এই 10 পাতার হচ্ছে হলো না, এই আপনার কাছে কি মনে কেন, মানে কেন? আপনি তো আসলে আইনজ্ঞ মানুষ, আপনার কাছে কি মনে এরকম হইতে পারে না যে দুইটাতে আমি না বললাম, দুইটাতে হ্যাঁ বললাম, একটাতে না বললাম, দুইটাতে হ্যাঁ বললাম, এরকম কি হইতে পারে কিনা? মানে এইটার একটা সমস্যা আছে কিনা? নাকি চারটাতে মানে চারটাই এরকম যে মানে একটা বললেই আসলে চারটা? ইট উড হ্যাভ বিন ওয়ান্ডারফুল যদি ওইরকম হইতো, বাট গণতন্ত্র আসলে কিন্তু ওইরকম না। আপনি 5 বছরে একবার যে ভোট দেন যে আমি অমুক পার্টিকে আমি সাপোর্ট করছি কিনা, আপনার ওই ম্যান্ডেট নিয়ে যে তারপরে তারা নানা কিছু করে, কিন্তু এই চারটা প্রশ্নের মধ্যে এরকম কোনো কিছু নাই। এই চারটা প্রশ্নের মধ্যে আমি এটাই বলছি, না না না, আমি ওইটা দিয়ে আসছি। চারটা প্রশ্নতেও যদি আপনি তাকান, একটা প্রশ্নের মধ্যে আছে কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্বাচন ব্যবস্থা প্লাস অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা কি একটা সহজ প্রশ্ন? এটা যে আইন বুঝে না খুব ডিপলি, সে কিভাবে বুঝবে কোনটা কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান আর কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান না, রাইট? তারপরে ধরেন আরেকটা প্রশ্ন আছে 30টা প্রপোজাল, এটার মাধ্যমে, এটা 3 নাম্বার আর কি, গতে আছে 30টা প্রপোজাল এটার মাধ্যমে হবে। আপনি যদি আলাদা একটা প্রশ্ন দেন তাহলেও কি জিনিসটা সিম্পলিফাইড হবে? সো দের ইজ নো ইজি আনসার। আপনি ধরেন কেন একটা একটা করে প্রশ্ন হয় না? একটা সম্পূর্ণ কনস্টিটিউশন তৈরি হয়েছে, তারপর এটা র্যাটিফিকেশনের জন্য যখন গণভোটে দেওয়া হয়, তখন ধরেন একটা কনস্টিটিউশনের 200টা প্রভিশন আছে। মানুষকে যদি দেয় যে আপনি এই 200টার মধ্যে কোনটা কোনটা আপনি হ্যাঁ বলেন, কোনটা কোনটা না বলেন, গণভোটের রেজাল্ট আসার পরে একটা দেশ কিভাবে কনস্টিটিউশনটা তৈরি করবে? ধরেন এখানে 5টা আসলো যে তারা গ্রহণ করছে না, আর বাকি হচ্ছে 195টা গ্রহণ করে, ওই 5টার জন্য কি আবার কনস্টিটিউশন লেখা শুরু করবে? কিভাবে লিখবে? মানুষের ফিডব্যাকটা তো আমি সেইটাই বলতেছি। আমি কি বোঝাতে পেরেছি? এইটা কি একটা প্যাকেজ ডিল হইতে পারে যে চারটার উত্তর আমি হ্যাঁ মনে করব বা না মনে করব? আমি কিন্তু আপনারে জিজ্ঞেস করব এক্স্যাক্টলি আমি গণভোটে ভোট দিলে কিসে ভোট দিব? হাতে দিব না নাতে দিব? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করছেন, এটা আমি পুরাটাই বলি। এটা ইউজুয়ালি প্রশ্নটা প্যাকেজ প্রশ্ন আকারে দেয়া হয় এবং মানুষের তখন করা হয় যে আপনি একটা অ্যাজ আ প্যাকেজ ওভারঅল আপনি এটার সাথে এগ্রিমেন্ট করেন কি করেন না। আপনারা দুজনেই, আমরা ইউকে হচ্ছিল বিবিসির আলোচনা করছিলাম, ওইখানে একটা এক্সাম্পল বলি। ফর এক্সাম্পল, খুবই একটা নামকরা গণভোট এখানে যেটা হয়েছিল যে ইউকে কি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে না চলে যাবে। একজন মানুষ ইউরোপিয়ান ইউনিয়নে থাকার নানা জিনিস পছন্দ করতে পারে, নানা জিনিস অপছন্দ করতে পারে। একটা নির্দিষ্ট পন্থায় হলে তারা হয়তো বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হইতে চায়, ওই পন্থায় না হলে তারা বের হতে চায় না। এরকম অনেক চিন্তা মানুষের মধ্যে থাকতে পারে না? গণভোটে কিন্তু ওই সবগুলো অপশন নাই। ইউ জাস্ট ভোট ইট ওয়ান্স। তারপরে আপনার পলিটিশিয়ানরা ওইটা ঠিক কিভাবে বাস্তবায়ন হবে, এবং সেটার কিন্তু নিউমারাস এক্সাম্পল বা নিউমারাস ওয়েজ থাকতে পারে যেভাবে ওইটা বাস্তবায়ন করা হবে। অল আই এম ট্রাইং টু সে, গণভোটের প্রশ্নটা সাধারণত সিম্পল 1 বা 2 লাইনের হয়, বাট এটার ইমপ্লিকেশন থাকে অনেক বড় অনেক ক্ষেত্রে, এবং মানুষকে এই বিষয়ে এডুকেট করার খুব গুরুত্বপূর্ণ। এডুকেট করার পরে মানুষ ওভারঅল তারা সিদ্ধান্ত নেয় যা আমার কাছে দেয়া হয়েছে ওভারঅল আমি কি হ্যাঁ বলবো না বলবো। ওকে, জনাব আকবর হোসেনের কাছে একটু জানতে চাইবো যে জনাব আকবর হোসেন, আপনি কি মনে করেন যে এই 4টা প্রশ্নের প্যাকেজ দেয়া কি ঠিক হয়েছে নাকি? কারণ আমি কনফিউজ। ধরেন আমি যদি ভোট দিতে যাইতাম তাইলে আমার কোশ্চেনগুলি নিয়ে আনা, কিন্তু 4টা কোশ্চেন তো আসলে এরকম না যে 3টায় হ্যাঁ হইলে 4টা আমার হ্যাঁ হবে। আর কিভাবে তৈরি হয় আমাদের দর্শকরা কি মনে করেন সেটার জায়গা থেকে আমি একটা শুধু এটা বলেন, তৌসিফ রহমান তিনি অসংখ্য SMS পাঠিয়েছেন, সেইটার মধ্যে তিনি লিখছেন, খালেদ আপনি হাসিনাকে PM ডাকার রাইটস আপনার আছে, কিন্তু আপনাকে সফট লিগার বলার ফ্রিডম থাকবে না কেন? আমি 2টা জায়গায় বলি, আমি হাসিনাকে PM বলিনি, হাসিনাকে সাবেক PM বলছি। PM এবং সাবেক PM দুই জিনিস ভাই। আর 3 হচ্ছে আপনার অবশ্যই আমাকে সফট লিগার ডাকার, যা ইচ্ছা তাই ডাকার, বাপ মা তুলে গালি দেওয়ার, এগুলির রাইট আছে। দেন ভাই জনাব আকবর হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে প্যাকেজ ডিলটা, জুলাই সনদ, গণভোট? দেখুন না, রেফারেন্ডাম বা গণভোট এটা কিন্তু আসলে রাজনীতিতে একটা জটিল প্রক্রিয়া বটে, এবং রাজনীতিতে যখন একটা এক্সট্রিম একটা জটিলতার তৈরি হয় বিভিন্ন ইস্যু নিয়ে, তখনই কিন্তু গণভোটের ইস্যুটা সামনে আসে। তা আমাদের সংবিধান থেকে তো গণভোটের ব্যাপারটা
বাদ দিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলে। তারা এটা বিশ্বাসই করতো না যে এখানে রেফারেন্ডামের কোনো সিস্টেম থাকা উচিত। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে যে 4টা প্রশ্নের উপরে গণভোটটা হবে। এখন এটা নিয়ে কিছু দ্বিমত আছে, ভিন্নমত আছে, কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে ঠিক নেই। আমি সবার কথাগুলোকেই রেসপেক্ট করি, বাট আলটিমেটলি যে মেজর পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তারা তো এই যে নির্বাচনের দিন গণভোট এই 4টার মধ্যে অনুষ্ঠিত হবে, খালেদ সাইফুল্লাহ আমি যদি ভুল না করে থাকি সবাই এটা মেনে নিয়েছে। এবং আমরা সাইন নির্বাচন করিনি যখন এখন, কিছু সাইন ক্লারিফিকেশন করেননি, চেয়েছি আমরা, হ্যাঁ কিন্তু কিন্তু ক্লারিফিকেশন আপনারা চেয়েছি। আপনারা এখনো বলেননি যে না আমরা এটা আর মানছি না, বাট সাইন আমরা করেননি, ক্লারিফিকেশন চেয়েছি, হ্যাঁ উই রিজার্ভ আওয়ার ক্লারিফিকেশন ডিসিশন, চাইছেন। ক্লারিফিকেশন চেয়েছি। সো যেহেতু এখন আপনাদের অবস্থানটা সেরকম আছে, বাট আমি প্র্যাকটিক্যালি যেটা মনে করি যে আমাদের আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা উত্তরণের প্রয়োজন, এবং সেই সময়টা আমাদের এসে যাচ্ছে। কেন আমি একটা কথা সবসময় বলতাম, এটা আমি লাস্ট 16 ইয়ার্সেও বলেছি, আমি যে কোনো জায়গায় যখন যাই আমার আর্গুমেন্টই থাকে এটা, যে দেখুন আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে গত 55 বছরে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারি নাই। অল্প হাতে গোনা 3-4টা ইলেকশন ছাড়া আমরা ভালো ইলেকশন করতে পারি নাই। এবং আপনি দেখবেন আমরা কিন্তু পরপর দুটো ভালো সাধারণ নির্বাচন আমরা করতে পারি নাই, পরপর দুটো করতে পারি নাই, কখনো না কখনো আমরা হোঁচট খেয়েছি। জাস্ট আপনি 1973 থেকে শুরু করেন, শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করেন, একেবারে 2024 পর্যন্ত। এখন আমি যেটা মনে করি যে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, এই প্রসেসটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নির্বাচন। আপনি যদি বাংলাদেশে প্রতি 5 বছর পর পর একটা ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারেন, জনগণ যাকে চায় তাকে যদি আপনি বসাতে পারেন, তাহলে কিন্তু আমরা XYZ 1 2 3 4 আর বাকি যত সমস্যার কথাগুলো আমরা বলছি তার অনেক কিছু আমাদের অটোমেটিকলি এটা রিজলভ হবে বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, জুলাই চার্টারের মাধ্যমে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কিছু ভিন্ন মত থাকলেও মোটা দাগে তারা একমত পোষণ করেছে, এবং সরকারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। এবং আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন, আমি মনে করি আমরা যদি দ্রুত গণতন্ত্রের পথে আমরা ফিরে যেতে পারি তাহলে উই হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। আমরা নিজেদের মধ্যে অনেক ডিসকাশন করেছি, এবং রাষ্ট্র ব্যবস্থা এমন কোনো বিষয় না যে এই 1.5 বছর আমি ডিসকাশন করে শেষ করে দিলাম, এরপরে আমার সবকিছু আগামী 50 বছর একই রকম চলবে। না, চলবে না। আবার নতুন ইস্যু সামনে আসবে, আমরা আবার ডিসকাস করব। কিন্তু যেটা করতে হবে যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। এই বিষয়টা নিয়ে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমার ধারণা খালেদ সাইফুল্লাহ আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। বাকি যেগুলো নিয়ে ওনাদের মধ্যে ভিন্ন মত বা কিছুটা কম মত, দ্বিমত হচ্ছে, এগুলোকে আমি অত বড় করে দেখি না যত বড় করে দেখানো হচ্ছে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এবং চিফ অ্যাডভাইজার উনি একটা উইন উইন সিচুয়েশন সবার জন্য নিয়ে আসার চেষ্টা করেছেন নির্বাচনের ঘোষণার মাধ্যমে, নির্বাচনের দিন গণভোট এবং 4টা প্রশ্ন। এবং আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো ওনার উপর আস্থা রাখবেন, এবং আমরা চিফ অ্যাডভাইজারের ঘোষিত যে সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অনুষ্ঠানের, সেটা আমরা অনুষ্ঠান করতে পারবো। এর কোনো বিকল্প আমি দেখছি না। আসলে আপনি অতি চমৎকারভাবে অনুষ্ঠানটার শেষ পর্যায়ে কথা বলছেন। আমি 1 মিনিট জনাব খালেদ সাইফুল্লাহকে জানতে চাই। জনাব খালেদ সাইফুল্লাহ, অনেকের মধ্যে অনেক ধরনের সংশয় আছে, ভোট সময় মতো হবে কিনা, হইলে একটা খুব ঝামেলা হবে কিনা। আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে কি আসলে নির্বাচনটা হচ্ছে? আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, সবাই খুব, ডক্টর ইউনূসের যেটা খুব চাওয়া ছিল যে একটা খুব উৎসবমুখর পরিবেশে তাকে আমি আবারও বলতে শুনলাম যে শতাব্দীর শ্রেষ্ঠ একটা বা 100 বছরের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আপনিও এরকম মনে করেন কিনা? আপনি যদি 1 মিনিটে বলেন। ভোট ফেব্রুয়ারিতে হওয়া আমাদের খুবই প্রয়োজন, সবার একত্রে আসা প্রয়োজন এই ভোটের জন্য, সফল করার জন্য। এনসিপি অবশ্যই নির্বাচনটাকে সফল হোক এটা চায়, গণতান্ত্রিক উত্তরণ চায়। এবং প্রফেসর ইউনূস চেয়েছেন যে উনি একটা অসাধারণ ভোট উপহার দিবেন। আমরা আশা করি উনি সফল হবেন, বাট অনেকগুলা কনসার্ন রয়ে গেছে সরকারের প্রস্তুতির জায়গায়। ফর এক্সাম্পল, একদম লাস্ট মিনিটেই বলি, আপনি ইউএস থেকে কথা বলছেন, প্রবাসীরা এবারে প্রথমবারের মতো ভোট দিতে পারবে। এনসিপি থেকে আমরা মাসের পর মাস অনেক আমরা লবিং করেছি, অনেক গিয়েছি নির্বাচন কমিশনে তাদেরকে এই কাজটা করানোর জন্য। দুঃখের বিষয় হচ্ছে তারা ফাইনালি এই বিদেশি যারা প্রবাসী আছে তাদেরকে ভোটের রেজিস্ট্রেশন করতে দিচ্ছে মাত্র 4 দিনের জন্য, এবং এই 4 দিনের মধ্যে তারা রেজিস্ট্রেশন করতে না পারলে তারা ভোট দিতে পারবে না, এবং এই সময় সার্ভার ডাউন। সো প্রস্তুতির যে অভাব সেটা সরকার ওখানে রেখে গিয়েছে। শুধুমাত্র বললেই হবে না যে আমরা একটা অসাধারণ নির্বাচন উপহার দিব, একদম শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব, এটা কাজে করে দেখাতে হবে। অনেকগুলো জায়গায়
খুব কনসার্নিং আমরা আলামত দেখতে পাচ্ছি। সরকারের এই জায়গায় আরো যত্নশীল হওয়া প্রয়োজন, তাহলে তারা সফল হতে পারবে। জনাব খালেদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার শুভেচ্ছা থাকলো আপনাদের নতুন রাজনৈতিক দলের, মানে রাজনৈতিক দলটা এখন আর নতুন নাই, 1 বছর হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। শাপলাকলি নিয়ে আপনারা নির্বাচনের মাঠে থাকবেন, একটা উৎসমুখর পরিস্থিতি একটা নির্বাচন হবে। এবং জনাব আকবর হোসেন, আমরাও আশা করব যে আপনিও আসলে, মানে যেহেতু আপনি মনে প্রাণে একজন সাংবাদিক, আপনি সব দিকে খেয়াল রাখবেন। আমরা আপনার কাছ থেকে আরও এরকম জানতে চাইবো, হয়তো সরকারের অবস্থানে বাইরে গিয়ে অনেক কিছু আপনার পক্ষে বলা সম্ভব না, তারপর আপনাদের বিশ্লেষণ যেহেতু আমরা মিস করি, আপনার বলা যেহেতু আমরা মিস করি, আমরা এরকম শুনতেই থাকবো। আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি।